আমরা আজকে ব্লাড পড়বো এবং সেটা 3টা ক্লাসে পড়বো। এই 3টা ক্লাস একাডেমিক ওরিয়েন্টেড না, তবে একাডেমিকের ম্যাক্সিমামই হয়ে যাবে। আমরা এই 3টা ক্লাসে আসলে মেডিকেল অ্যাডমিশনে যা লাগে ব্লাডের তাই পড়বো। এবং তোমরা জানো ব্লাড, পরিপাক এই চ্যাপ্টারগুলো বড় চ্যাপ্টার এবং অনেক তথ্য। তারপর আমি চেষ্টা করব সব ইনফো এখানে দিয়ে দেওয়ার জন্য। তো আজকে আমরা ব্লাড পড়বো। তো ব্লাড পড়ার আগে তোমাদের একটা প্রশ্ন করি, তোমরা অনেকে ব্লাড দিছো বা দাও নাই। যারা কখনো ব্লাড দাও নাই আমার মনে হয় তাদের ব্লাড দেওয়া উচিত। তোমার যদি ওয়েট ঠিক থাকে, তোমার যদি কি বলা যায় এইজড হও, ওয়েট ঠিক থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, ক্রাইটেরিয়া ফুলফিল থাকে, তোমাদের ব্লাড দেওয়া উচিত। ব্লাড কেন দেওয়া উচিত? কারণটা হচ্ছে তুমি যখন কাউকে ব্লাড দিবা তুমি তার জীবন বাঁচাতে সাহায্য করতে পারো। তুমি চিন্তা করো যে তোমার বয়স 17 বছর, 18 বছর, 19 বছর, তুমি এই বয়সে ডাক্তার না তুমি, কিন্তু কারো জীবন বাঁচাতে প্রত্যক্ষভাবে হেল্প করতেছো। এই অনুভূতিটা আসলে অন্যরকম। ফলে যাদের সক্ষমতা আছে, দেওয়ার মতো ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়, তাদের ব্লাড দেওয়া উচিত। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যখন ব্লাডটা দিই আমরা কি শিরার রক্তের ব্লাড দিই নাকি ধমনীর রক্তের ব্লাড দিই? এই প্রশ্নটা আমি করলাম, তোমরা অ্যান্সার দাও। আমি যদিও আজকের ক্লাসের শেষে এই ব্যাপারটা ব্যাখ্যা করব। আমরা যখন কাউকে ব্লাড দিই সেটা কি ধমনীর রক্তের ব্লাড দিই নাকি শিরার রক্তের ব্লাড দিই? এই প্রশ্নটার অ্যান্সার তোমরা আমাকে করবা। ওয়ালাইকুম আসসালাম, নমস্কার। কেউ একজন বলেছো সাউন্ড কম মনে হচ্ছে, আমাকে একটু জানাও তো বাকিরা যারা আসো, সাউন্ড কম মনে হচ্ছে কিনা। আমার মনে হয় যে সাউন্ড কম মনে হওয়ার কথা না। জি ভাইয়া শোনা যাচ্ছে, সাদিকা বলছে। আচ্ছা, 2 মাস পরে ভাইয়াকে দেখতেছি, আসলেই অনেকদিন পর তোমাদের সাথে দেখা, সামনাসামনি দেখা করার সুযোগ সব সময় হয় না। তারপরেও ইনশাআল্লাহ যেহেতু হয়েছে, আমরা ধমনীর রক্তের ব্লাড দিই, অনেকেই বলেছে। আমি এই ব্যাপারটা আজকে ক্লাসের লাস্টে ব্যাখ্যা করব। একটা সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করা হয় রক্ত কি, সে বলবে রক্ত লাল। তুমি যদি আবার জিজ্ঞেস করো বলো তো রক্ত কি, রক্ত লাল, ও বারবার রক্ত লাল বলবে, এর বাইরে আর কিছু বলতে পারবে না, কারণ ও আর কিছু জানে না। কিন্তু তুমি সায়েন্সের স্টুডেন্ট, তুমি মেডিকেল অ্যাডমিশন দিতে চাও, মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে চাও। তোমাকে যখন জিজ্ঞেস করা হবে ভাইয়া রক্ত কি, তোমাকে বলতে হবে রক্ত হচ্ছে একটা তরল যোজক কলা। রক্ত হচ্ছে একটা তরল যোজক কলা বা ফ্লুইড কানেকটিভ টিস্যু। রক্ত দেখো লাল দিয়ে শুরু করলাম, রক্ত হলো একটা তরল যোজক কলা, তরল যোজক কলা। এটাকে ইংরেজিতে কি বলে? ইংরেজিতে বলে ফ্লুইড কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু। আমাদের দেহে আরো রকম টিস্যু আছে, আরো 3 রকম টিস্যু আছে। তোমরা একটু কমেন্ট করে বলো আমাদের দেহে আর কি কি রকম টিস্যু আছে। আমাদের দেহে আবরণী কলা আছে, আমাদের দেহে স্নায়ু কলা আছে, তাই না? আমাদের দেহে সাথে সাথে পেশি কলা আছে, আর এটা হচ্ছে যোজক কলা। এটা একটা তরল যোজক কলা। এর সাথে সাথে আরো কিছু তথ্যের উত্তর দিতে হবে। রক্তের পিএইচ কত? রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। যদি আমি তোমাকে অ্যাভারেজে জিজ্ঞেস করি তুমি বলবা ভাইয়া 7.40। তাহলে রক্তের পিএইচ 7.35 থেকে 7.45, গড়ে কত? 7.40। তাহলে রক্ত কি? রক্ত কি সামান্য ক্ষারীয় নাকি সামান্য অম্লীয়? তোমরা সবাইকে বুঝতে পারতেছো এটা সামান্য ক্ষারীয়। এই যে সামান্য ক্ষারীয়, এইটা কিন্তু লেখা ছিল না আমাদের বইতে, ডিরেক্ট লেখা নাই আমাদের বইতে, কিন্তু এটা 19 সালের ভর্তি পরীক্ষায় আসছিল এবং স্টুডেন্টরা এটা পারে নাই, অনেকেই যারা আসলে বুঝে পড়ে নাই। তুমি যদি জানো যে রক্তের পিএইচ 7.40 হয়, তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়। রক্ত তোমার দেহে কত লিটার আছে? সাধারণত একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দেহে, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দেহে রক্তর পরিমাণ হচ্ছে 5 থেকে 6 লিটার, 5 থেকে 6 লিটার। এবং একজন নারীর দেহে রক্তের পরিমাণ হচ্ছে 4.5 থেকে 5.5 লিটার। স্ত্রী দেহে 4.5 থেকে 5.5 লিটার। এবং আমি যদি বলি যে তোমার দেহের কত পার্সেন্ট ব্লাড, তুমি যদি 100 কেজির একজন মানুষ হও তাহলে তোমার দেহের 8 কেজি হচ্ছে রক্ত। কিন্তু স্বাভাবিকভাবে এখানে 100 কেজির কেউ নাই। আমার ধারণা এখানে আমি 30, 35, 40 কেজির অনেক পাটকাঠিকে পেয়ে যাব, কিন্তু 100 কেজির মানুষ পাওয়া তোমাদের বয়স খুব কঠিন। তাহলে আমাদের দেহের 8%ই হচ্ছে রক্ত, দেহের 8% রক্ত, 8%। এবং রক্তের আপেক্ষিক গুরুত্ব যদি আমি বলি, রক্তের আপেক্ষিক গুরুত্ব হলো 1.065। ভাই আপেক্ষিক গুরুত্ব কি? আপেক্ষিক গুরুত্ব হচ্ছে ঘনত্ব,
পানির তুলনায় কতটুকু ঘন? আমরা নর্মালি পানির আপেক্ষিক গুরুত্বকে 1 ধরি, 1-এর তুলনায় রক্তের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065। রক্তের তাপমাত্রা কত? রক্তের যে তাপমাত্রা সেটাই আমাদের দেহের তাপমাত্রা। রক্তের যে তাপমাত্রা সেটাই আমাদের দেহের তাপমাত্রা। রক্তের তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইটে এটা বললে কিন্তু হবে না। রক্তের তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটে 98.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে রক্তের তাপমাত্রা 36 থেকে 98 ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইটে 98.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে রক্ত হলো একটা তরল যোজক কলা বা ফ্লুইড কানেকটিভ টিস্যু। রক্তের পিএইচ হচ্ছে অ্যাভারেজে 7.40, ফলে আমরা বলতে পারি রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়। রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়। আমাদের পুরুষের দেহে 5 থেকে 6 লিটার এবং স্ত্রী দেহে 4.5 থেকে 5.5 লিটার রক্ত থাকে। দেহের টোটাল 8% হচ্ছে রক্ত। রক্তের তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস বা 98.4 ডিগ্রি ফারেনহাইট এবং রক্তের আপেক্ষিক গুরুত্ব হলো 1.065। রক্তের আপেক্ষিক গুরুত্ব হলো ভাইয়া 1.065। এই রক্ত সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে বলা হবে লাল, কিন্তু অ্যাকচুয়ালি তো রক্ত লাল না। রক্তের আরো ডিপে যাওয়া যায়, আরো গভীরে যাওয়া যায়। রক্তের আরো গভীরে যেতে চাইলে তোমার একটা মেশিন লাগবে। সেই মেশিনটা হচ্ছে সেন্ট্রিফিউগাল মেশিন। সেই মেশিনটা কি ভাইয়া? সেন্ট্রিফিউগাল যন্ত্র। এই সেন্ট্রিফিউগাল যন্ত্রটা 1 মিনিটে 3000 বার ঘুরে। 3000 বার। সেন্ট্রিফিউগাল যন্ত্র যেটা লাগবে সেটা 1 মিনিটে 3000 বার ঘোরে। তুমি তোমার ইয়া থেকে একটা সিরিঞ্জে তুমি ব্লাড নিলা, একটা টেস্ট টিউবে লাল ব্লাড নিছো, লাল ব্লাড। ওয়েট, তুমি একটা টেস্ট টিউবে লাল ব্লাড নিছো। লাল ব্লাড নিয়ে এই সেন্ট্রিফিউগাল যন্ত্রের উপরে এনে বসাই দিছো, বসাই দিয়ে মেশিন চালু করে দিছো। যখন 30 মিনিট তুমি সেন্ট্রিফিউগাল মেশিনটা চালাবা, তারপরে এই যে টেস্ট টিউবটা, এই টেস্ট টিউবে তুমি যে রক্তটা নিছিলা, এই রক্তটা 2টা ভাগে ভাগ হয়ে পড়বে। উপরের দিকে হালকা হলুদ বর্ণের একটা অংশ পাবা যেটা 55%-এর মতো। হালকা হলুদ বর্ণের একটা অংশ পাবা যেটা হচ্ছে 55%-এর মতো, আর নিচের দিকে 45%-এর মতো পাবা। তাহলে এই যে রক্তটা লাল বর্ণের রক্ত, সেটা 2টো ভাগে ভাগ হয়ে পড়লো। উপরে হালকা হলুদ বর্ণের 55%-এর মতো তুমি যেটা পাচ্ছ, তার নাম হচ্ছে রক্তরস। তার নাম কি ভাইয়া? রক্তরস, যেটাকে ইংরেজিতে বলে প্লাজমা। রক্তরস বা ইংরেজিতে বলতেছে প্লাজমা। আর 45%-এর মতো যেটা পাচ্ছ সেটা হচ্ছে রক্তকণিকা। রক্তকণিকা বা ব্লাড কর্পাসল। তাহলে তুমি যদি রক্তকে 2টো ভাগে ভাগ করতে চাও, তাহলে তোমার একটা মেশিন লাগবে যার নাম সেন্ট্রিফিউগাল মেশিন। এই মেশিনটা 1 মিনিটে 3000 বার ঘুরতে পারে। তুমি যখন রক্ত এনে একটা টেস্ট টিউবে ভরে সেন্ট্রিফিউগাল যন্ত্রের উপর দিবা, তারপর সেন্ট্রিফিউগাল যন্ত্রটা চালাই দিবা, তারপর তুমি দেখবা যে টেস্ট টিউবের রক্তটা 2টো ভাগে ভাগ হয়ে পড়ছে। উপরের 55% হালকা হলুদ বর্ণের সেটা হচ্ছে রক্তরস, আর নিচের জমাট বাঁধা গাঢ় যেটা একটু ঘন টাইপের সেটা হচ্ছে 45% রক্তকণিকা, যেটা আসলে লাল বর্ণের। সেটা 45% রক্তকণিকা যেটা হচ্ছে লাল বর্ণের। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তোমরা কি আমার বোর্ডটা কি পুরো বোঝা যাচ্ছে বা কোনো কিছু কি কেটে গেছে? আচ্ছা, হালকা একটু এই সাইডে কেটে গেছে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি এই সাইডে হালকা একটু এদিকে লিখব। আচ্ছা, তোমরা যারা আসো কোনো প্রবলেম ফেস করতেছো কিনা আমাকে একটু জানাও, কারণ আমি আজকে ফার্স্ট হচ্ছে স্মার্ট বোর্ডে ক্লাস নিচ্ছি। কাইন্ড অফ ফার্স্ট না, এর আগে আমি নিছি, কিন্তু এভাবে আমি ফার্স্ট আজকে স্মার্ট বোর্ডে ক্লাস নিচ্ছি। ফলে আমাকে একটু জানাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা বা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, বোঝা যাচ্ছে, সবাই বলছে, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস কি জানো, আমাদের দেহে টিস্যু 4 রকম। আমাদের দেহে টিস্যু 4 রকম, কিন্তু উদ্ভিদ দেহে টিস্যু কিন্তু 4 রকম না। উদ্ভিদ দেহে টিস্যু 2 রকম। সেই 2 রকম কি কি বলো তো? আবারও বলি, আমাদের দেহে টিস্যু হচ্ছে 4 রকম, কিন্তু উদ্ভিদ দেহে টিস্যু 2 রকম। সেই 2 রকম টিস্যু কি কি আমাকে একটু কমেন্ট করে বলো। আচ্ছা, আমরা একটু রক্তরস সম্পর্কে জানবো। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু জানাও, বা সবাই তুলতে পারছো কিনা।
তাহলে আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু রক্তরস সম্পর্কে জানবো। রক্তরস 55% যেটা পাইছিলাম, টোটাল রক্তের 55% হচ্ছে রক্তরস, যেটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। রক্তরসকে দুইটা ভাগে ভাগ করতে পারি। রক্তরসের ম্যাক্সিমামই হচ্ছে পানি, 90 থেকে 92%ই হচ্ছে পানি রক্তরসের। রক্তরসের বাকিটা হচ্ছে কঠিন পদার্থ, বাকিটা কঠিন পদার্থ যেটা হচ্ছে 8 থেকে 10%, 8 থেকে 10%। তাহলে রক্তরসের পানি হচ্ছে 90 থেকে 92%, কঠিন পদার্থ হচ্ছে 8 থেকে 10%। এই কঠিন পদার্থকে দুটো ভাগে ভাগ করা যায়, কঠিন পদার্থকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জৈব উপাদান আর একটা হলো অজৈব উপাদান। এই জৈব উপাদানকে আবার তিন ভাগে ভাগ করা যায়। খেয়াল করো, রক্তরস দুই রকম বা দুইটা ভাগে ভাগ করছি আমরা। পানি ম্যাক্সিমাম 90 থেকে 92%, কঠিন পদার্থ 8 থেকে 10%। কঠিন পদার্থকে দুইটা ভাগে ভাগ করছি, জৈব অজৈব। এই জৈবর তিনটা ভাগ আছে। জৈবর তিনটা ভাগ হচ্ছে প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ, আর একটা হলো অন্যান্য পদার্থ। অন্যান্য পদার্থ কি সেটা আমরা জানবো না, আমরা শুধুমাত্র প্লাজমা প্রোটিন কি জানবো, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ কি জানবো। ভাইয়া প্লাজমা প্রোটিন হলো, খেয়াল করো, প্লাজমা প্রোটিন হলো, আমরা জিপিএ 5 শব্দটা দিয়ে মনে রাখবো। সবারই এখন আপাতত এইচএসসি যারা আসো টার্গেট কি জিপিএ 5 পাওয়া। জিতে হচ্ছে গ্লোভিউলিন, জিতে হচ্ছে গ্লোভিউলিন, পিতে হচ্ছে প্রোথ্রম্বিন, পিতে ভাইয়া প্রোথ্রম্বিন, এতে হচ্ছে অ্যালবুমিন, আমি এখানে লিখছি অ্যালবুমিন, আর 5 হচ্ছে ফাইব্রিনোজেন, 5 ফাইব্রিনোজেন, 5 হচ্ছে ভাইয়া ফাইব্রিনোজেন। আচ্ছা আমি যখন লিখছি সবাই সাথে সাথে লিখে ফেলবা, ঠিক আছে, তাহলে লিখতে সমস্যা হবে না। আচ্ছা তাহলে প্লাজমা প্রোটিন অর্থাৎ রক্তরসে যে প্রোটিন আছে সেটা হচ্ছে প্লাজমা প্রোটিন। ভয় পাওয়ার কিছু নেই, সবকিছু একটু ভেবে চিনতে বলবা। প্লাজমা মানে রক্তরস, প্লাজমাতে যে প্রোটিনগুলো আছে। তারপর প্লাজমা গঠিত যেসব রেচন পদার্থ আছে অর্থাৎ বর্জ্য পদার্থ, যেগুলো আসলে তোমার প্রস্রাবের মধ্য দিয়ে বা আমাদের বর্জ্যের মাধ্যম দিয়ে বাইরে চলে যায় বা তোমার ঘামের মধ্য দিয়ে বাইরে চলে যায় দেহের। প্লাজমা প্রোটিন হচ্ছে জিপিএ 5 দিয়ে মনে রাখতে হবে। জিতে হচ্ছে গ্লোভিউলিন, পিতে প্রোথ্রম্বিন, এতে হচ্ছে অ্যালবিউমিন, আর 5 হচ্ছে ফাইব্রিনোজেন। এই চারটা হচ্ছে প্লাজমা প্রোটিন। নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ যেগুলো আছে এটা তুমি একটা লাইন দিয়ে মনে রাখতে পারবা, সেটা হচ্ছে আমি জানি কই, আমি জানি কই। এটা হচ্ছে আমাদের আম্মুরা প্রায় বলে থাকে, আমার আম্মু। আমি কোনো কিছু না পাইলেই আম্মুর কান ঝালাফালা করে দিই, আম্মু এইটা কই ওইটা কই। আসলে আম্মু প্রায় যেটা হয় যে জিনিসটা আমি রাখছি ওটা আমারই খুঁজে পাওয়া উচিত, কিন্তু আমি যে আম্মুকে জিজ্ঞেস করি এবং আম্মু বলে আমি জানি কই, তুই আমার কেন বারবার জিজ্ঞেস করিস, আমি রাখছি নাকি। তো এটা হচ্ছে আমি জানি কই। আমি দিয়ে হচ্ছে অ্যামোনিয়া, আমি দিয়ে হচ্ছে অ্যামোনিয়া, জানি দিয়ে হচ্ছে জ্যানথিন, জ্যানথিন, ক দিয়ে হচ্ছে ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন, আর রসই দিয়ে হচ্ছে ইউরিয়া, ইউরিয়া, আর একটা আছে ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড। তাহলে ভাইয়া আমি জানি কই, আমি দিয়ে অ্যামোনিয়া, জানি দিয়ে জ্যানথিন, কতে ক্রিয়েটিনিন, রসইতে হচ্ছে ইউরিয়া, রসইতে হচ্ছে ইউরিক অ্যাসিড, রসইতে হলো ইউরিয়া, রসইতে হলো ইউরিক অ্যাসিড। তাহলে কি কি বললাম ভাইয়া? নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ হচ্ছে অ্যামোনিয়া, জ্যানথিন, ক্রিয়েটিনিন, ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড, এই পাঁচটা। ঠিক আছে, তাহলে নাইট্রোজেন গঠিত রেচন পদার্থগুলোর নাম জানতে হবে, প্লাজমা প্রোটিনগুলোর নাম জানতে হবে, বাকিগুলো জানতে হবে না। রক্তরসে পানির 90 থেকে 92%, কঠিন পদার্থ 8 থেকে 10%। কঠিন পদার্থ দুই ভাগে ভাগ করা যায়, জৈব অজৈব। জৈবকে তিন ভাগে ভাগ করা যায়, প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ, অন্যান্য পদার্থ। প্লাজমা প্রোটিন হচ্ছে জিপিএ 5 দিয়ে মনে রাখা যায়, গ্লোভিউলিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ হচ্ছে আমি জানি কই, অ্যামোনিয়া, জ্যানথিন, ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, জ্যানথিন, ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। এইভাবে তুমি এগুলা মনে রাখতে পারবা।
আর একটা ব্যাপার, তোমরা জানো যে আমাদের 22 ব্যাচের মেডিকেল অ্যাডমিশন কোর্স এবং সেকেন্ড টাইমারদের মেডিকেল অ্যাডমিশন কোর্স চালু হয়েছে। এটা হচ্ছে 20 তারিখ এবং 21 তারিখ শুরু হচ্ছে। সেকেন্ড টাইমারদেরটা আমরা ডেন্টালের পরে শুরু করতেছি এবং 22 ব্যাচেরটা আমরা 21 তারিখ শুরু করতেছি ক্লাস। এবং যেহেতু আমরা 8-10 মাসের একটা লং কোর্স করাবো এবং সব ক্লাস আমিই নিব, ফলে তোমার যদি আমার একটা ক্লাস ভাল লাগে, ইনশাআল্লাহ তোমার আমার সব ক্লাসই ভাল লাগবে। বড় একটা জায়গায় যখন তুমি যাবা, সেখানে দেখবা যে অনেক টিচার ক্লাস নিচ্ছেন, সব টিচার ক্লাস তোমার ভালো নাও লাগতে পারে। সেখানে আমি নিজে ক্লাস নিব এবং সাথে সাথে আরেকটা জিনিস খেয়াল করো, যেহেতু আমরা 10 মাসের একটা কোর্স, আমরা বড় একটা সময় ধরে, ধরো রক্তের একটা ক্লাস তুমি অ্যাডমিশনে একটা ক্লাস পাবা, কিন্তু সেখানে আমি 3টা ক্লাস নিচ্ছি। এরকমই আমাদের যে কোর্স, ঠিক একইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা প্রায় 3 গুণ মতো ক্লাস নিব। ফলে তোমার ওই ব্যাপারটা বেসিক সহ হয়ে যাবে। এবং এইচএসসি যারা আসো তাদেরকে আমরা বায়োলজি এবং কেমিস্ট্রি এমনভাবে পড়াবো তোমার একাডেমিকেও অনেকটাই হয়ে যাবে। ফলে এই মুহূর্ত থেকে অ্যাডমিশন প্রিপারেশনটা কেন গুরুত্বপূর্ণ এটা একটু খেয়াল করো। এইচএসসির পরে যারা আসলে অ্যাডমিশন প্রিপারেশনটা নিতে শুরু করবা, ওই সময়টা আসলে এনাফ না। ওই সময় তুমি যে সময়টা পাবা, ওই সময়টায় তুমি আসলে বুঝে উঠতে অ্যাডমিশন কি জিনিস বুঝতে বুঝতেই তোমার দেখবে অ্যাডমিশন চলে আসতেছে। তোমাদের যেসব সিনিয়র ভাইয়ার উপরে চান্স পাইছে ওনাদের কাছে একটু জিজ্ঞেস করে দেখো যে ভাইয়া আসলে ওই 3 মাসে পড়াশোনা শুরু করে অ্যাডমিশনের আসলে সম্ভব কিনা। তো তোমাকে আসলে এখন থেকে শুরু করতে হবে। ফলে আমাদের কোর্স, যেটা কোর্সের ডিটেলস তোমরা এই পোস্টের শুরুতে পেয়ে যাবা। এছাড়া সেকেন্ড টাইমারদের যে ব্যাপারটা, সেকেন্ড টাইমারদের আর এইচএসসি সবারই আমরা শর্ট সিলেবাসই ফার্স্টে পড়াবো। ফলে এইচএসসির জন্য তোমাদের হেল্প হচ্ছে শর্ট সিলেবাস। আবার সেকেন্ড টাইমারদের শর্ট সিলেবাসটা কোন হেল্প করতেছে দেখো, তোমরা ভার্সিটিতে তো বায়োলজি কেমিস্ট্রি মোটামুটি ভার্সিটি মেডিকেল একই, ফলে তোমার ভার্সিটিটাও হয়ে যাচ্ছে, আবার সেকেন্ড টাইমে এগিয়ে থাকতেছো। কারণ যখন ভার্সিটি শেষ হতে হতে যে সময়টা থাকবে, ওই সময়টা তো এনাফ থাকবে না। এবং ইনশাআল্লাহ তোমরা জানো যে আমাদের গোল্ড ডিগার্সের রেজাল্ট, আমি এইভাবে বলি যে আমাদের 500 জন স্টুডেন্ট ছিল, আমাদের 100 জন চান্স পাইছে। এরকম কোথাও হয় নাই যে 500 জন 100 জন। যদি কেউ বলে যে আমার এরকম বেশি থেকে বেশি চান্স পাইছে, তাহলে তুমি তাকে জিজ্ঞেস করবে যে আমাকে দেখাও তুমি চান্স। আমি তোমাকে দেখাইতে পারবো যে আমার 500 জন 100 জন আছে। আমি তোমাকে দেখাইতে পারবো যে আমার জেনুইন 500 জনে 8 জন ডিএমসি আছে। এখানে আমার কোনো ডিএমসি কেনা না, যে আমি তোমাকে ভর্তি করাইছি 500 জন, তোমাদের কাছ থেকে 2000 টাকা করে বেশি নিছি, তারপর সেই টাকা দিয়ে পরবর্তীতে আমি পরীক্ষার আগে 10 দিন আগে আমি একটা পরীক্ষা নিছি। পরীক্ষা নিয়ে যারা ভালো করছে তাদেরকে একটা গ্রুপে নিয়ে তাদেরকে বলছি যে তোমরা যদি ডিএমসিতে চান্স পাও, আমি তোমাদের 10,000 টাকা করে দিব, তোমরা বলবা যে তোমরা আমার স্টুডেন্ট, তারপর আমি তোমাদের নিয়ে কক্সবাজার ট্যুরে যাব। তো এরকম কোনো ব্যাপার স্যাপার নাই। আমার যারা ডিএমসি তারা আমার জেনুইন ডিএমসি, তাইলে আমি আরো 40টা ডিএমসি বানাইতে পারতাম অন্যদের মতো। আমি এরকম কিন্তু কিছু করি নাই। আমার 8টা ডিএমসি, আমি তোমাকে 8টা ডিএমসিয়ানরে নিয়েই পরীক্ষার দিন রাত্রে লাইভে আসছি, যে এরা আমার ডিএমসিয়ান ছিল, এরা আমার কাছে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। আমি যদি ওই রকম করতাম যে লাস্টে একটা এক্সাম নিয়ে যে স্টুডেন্টকে আমি তোমাদের 10,000 টাকা করে দিব, তাহলে তোমরা বলবা যে তোমরা আমার স্টুডেন্ট, তারপর আমি তোমাদের সবাইরে নিয়ে বিশাল একটা ট্যুর দিব, তাইলেই হয়ে গেল সবাই আমার স্টুডেন্ট। তারপর হচ্ছে এই টাকাটা কার টাকা? এই টাকাটা হচ্ছে আমি যেসব স্টুডেন্টদের থাকে গরিব স্টুডেন্ট বা যেসব স্টুডেন্টের টাকার সংকট, তারা অনেক কষ্ট করে এই টাকাটা আমাকে দিছে। তারপর সেই টাকা নিয়ে যারা আমার স্টুডেন্ট না তাদের পিছনে আমি খরচ করতেছি, অথচ আমি চাইলে কিন্তু ওইটা স্টুডেন্ট থেকে 2000 টাকা কম নিতে পারতাম, আমি কিন্তু সেটা নিই নেই। ফলে এই কাজগুলো আমার কাছে আনইথিক্যাল লাগে, এগুলো আমি করি নাই। ফলে আমাদের যে রেজাল্ট আল্লাহর রহমতে, গোল্ড ডিগার্সের যে রেজাল্ট, এইটা বাংলাদেশে বেস্ট। যদি তুমি রেশিও ধরো যে 500 জন একজন, এত ভালো রেশিও, মানে মিথ্যা না বললে কারো পক্ষে দেওয়া সম্ভব না ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো রক্তরস, পানি, কঠিন পদার্থ, জৈব অজৈব। জৈবর ক্ষেত্রে 3 রকম আছে, প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ, অন্যান্য পদার্থ। এই জিপিএ 5 দিয়ে এগুলো মনে রাখতে পারবা। তাহলে রক্তরসের ভাগটা আমরা শিখে গেলাম, এখন আমরা রক্তকণিকাতে যাব। আমরা ফার্স্টে ভাগটা দেখব, রক্তকণিকাতে কি কি ভাগ আছে। ঠিক আছে ভাইয়া, কি কি ভাগ আছে আমরা এখন সেটা দেখব। আচ্ছা, এটা আমরা নেক্সট পেজে যাই। দেখো রক্তকণিকা, এটা কিন্তু ব্লাড সেল বলি না আমরা, রক্তকণিকা, এটাকে আমি ব্লাড সেল বলি না ভাইয়া, সেল বলি না, এটাকে কর্পাজল বলি। কেন এটাকে আমি কর্পাজল বলি কেন, এটাকে আমি ব্লাড কর্পাজল বলি কেন? এর পিছনে অনেকগুলো কারণ আছে। সবচেয়ে বড় কারণটা হচ্ছে রক্তকণিকা কিন্তু কখনো বিভাজিত হয় না। আমাদের যে কোনো ব্লাড সেল, দেহের ম্যাক্সিমাম ব্লাড সেল কিন্তু বিভাজিত হয়। আচ্ছা, রক্তকণিকা বিভাজিত হয় না, আরো কিছু কোষ আছে আমাদের দেহে যারা বিভাজিত হয় না। একটু কমেন্ট করে বলো তো, বোটানিতে তোমরা পড়ছো 2nd অধ্যায়ে, একটু আমার কোষ বিভাজনে পড়ছো, যে কোন কোষগুলো বিভাজিত হয় না, আমাকে একটু কমেন্ট করে বলো। আমাকে একটু সবাই ভাইয়া কমেন্ট করে বলো কোন কোষগুলা বিভাজিত হয় না। ঠিক আছে,
আচ্ছা, ঠিক আছে। ব্লাড কর্পাসল বলা হয় রক্তকণিকাকে, এই জিনিসটা আমরা একটু জানবো। এবং রক্তকণিকা কখনো বিভাজিত হয় না। রক্তকণিকা তিন রকম আছে, রক্তকণিকা তিন রকম আছে, সেটা হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি, আর হচ্ছে অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। প্লেটিলেট, প্লেটিলেট লিখি, হ্যাঁ, প্লেটিলেট। তাহলে আমাদের রক্তকণিকা তিন রকম, আরবিসি রেড ব্লাড কর্পাসল, ডাব্লুতে হোয়াইট ব্লাড কর্পাসল, লাল রক্তকণিকা, সাদা রক্তকণিকা, ডাব্লু হোয়াইট ব্লাড কর্পাসল, শ্বেত রক্তকণিকা, সাদা বলে না শ্বেত বলে, শ্বেত মানে সাদা। হচ্ছে প্লেটিলেট, প্লেটিলেট মানে অনুচক্রিকা, প্লেটিলেট মানে ভাইয়া অনুচক্রিকা। তাহলে কি কি বললাম? আরবিসি রেড ব্লাড কর্পাসল, ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড কর্পাসল, আর প্লেটিলেট বা অনুচক্রিকা। তাহলে আমাদের রক্তকণিকা তিন রকম, ডাব্লিউবিসি, আরবিসি আর প্লেটিলেট। এই তিনটা সম্পর্কে আমরা এখন একটু জানবো। এর ভিতর এগুলার কিন্তু কিছু গ্রিক নাম আছে, যেমন ইরিথ্রোসাইট, ইরাইথ্রোসাইট, এদের গ্রিক নাম হচ্ছে ইরাইথ্রোসাইট। ইরাইথ্রো মানে হচ্ছে লাল, ইরাইথ্রো মানে হচ্ছে লাল। এরপর আছে ডাব্লিউবিসি হচ্ছে লিউকোসাইট, লিউকোসাইট, লিউকো মানে হচ্ছে বর্ণহীন, বর্ণহীন বা সাদা। আর প্লেটিলেট এইটার নাম হচ্ছে থ্রম্বোসাইট, প্লেটিলেটের নাম হচ্ছে থ্রম্বোসাইট। বানান ভুল যাইতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো ভাইয়া। ইরাইথ্রোসাইট গ্রিক নাম এগুলা, আরবিসি, লিউকোসাইট, ডাব্লিউবিসি, থ্রম্বোসাইট হচ্ছে প্লেটিলেট বা অনুচক্রিকা। তাহলে এই তিন রকম রক্তকণিকা আছে, এইটা আমরা জানলাম। এর সাথে সাথে একটু চলে আসো আমরা ডাব্লিউবিসির ভাগগুলো দেখে আসি। এরপর আমরা যেহেতু ডিটেইলসে যাব, ফার্স্টে আমরা ভাগগুলো দেখব। ফার্স্টে আমরা ভাগগুলা দেখি, চলো। আচ্ছা, ভাগগুলা হচ্ছে ডাব্লিউবিসি দুই রকম, আরবিসির কোনো ভাগ নাই, প্লেটিলেট বা অনুচক্রিকারও কোনো ভাগ নাই। তিন রকম আছে, ডাব্লিউবিসি, আরবিসি আর প্লেটিলেট। এর ভিতর আরবিসির কোনো ভাগ নাই, প্লেটিলেটের কোনো ভাগ নাই। ভাগ আছে ডাব্লিউবিসির, এটা দুই রকম। একটা হচ্ছে ভাইয়া দানাদার, একটা হলো ভাইয়া দানাদার, আর একটা হচ্ছে ভাইয়া অদানাদার। একটা হচ্ছে ভাইয়া দানাদার আর একটা হচ্ছে অদানাদার। দানাদার গুলা কি কি? ফিল, যেগুলোর সাথে ফিল আছে, দেখো, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। অদানাদার কি কি আছে ভাইয়া? অদানাদার আছে হচ্ছে মনোসাইট, আর একটা হচ্ছে লিম্ফোসাইট। অদানাদার হচ্ছে ভাইয়া মনোসাইট আর লিম্ফোসাইট। খেয়াল করো, নিউট্রোফিল, ফিল, যেখানে তুমি ফিল শব্দটা পাবা, ফিল কোনো কিছু ফিল করা যায়। ধরো তুমি হাটের মথুর ভিতর বালু নিলা, বালু ফিল করতে পারো না? বালু কি দানাদার? তাহলে দানাদার কোনো জিনিস কিন্তু ফিল করা যায়, দানাদার যে কোনো কিছু নাও ফিল করতে পারবা। আর যেটা অদানাদার, ধরো পানি, এটা তো পানি না, বাতাস, বাতাস তো অদানাদার, বাতাস তো ফিল করা যায় না, তাই না? তাহলে যেটা নামের সাথে ফিল থাকবে সেগুলো দানাদার। নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আর মনোসাইট, লিম্ফোসাইট হচ্ছে ভাইয়া অদানাদার। মনোসাইট, লিম্ফোসাইট হচ্ছে অদানাদার। আচ্ছা, একটু প্লাজমার ক্ষেত্রে আসো। আমরা এর আগে আমাদের ব্লাডের পিএইচ দেখে আসছি, 7.40 হচ্ছে অ্যাভারেজ ছিল। প্লাজমা বা রক্তরস, এইটার পিএইচও কিন্তু 7.40। সবাই একটু কমেন্ট করে বলো তো ব্লাডের, সবাই একটু কমেন্ট করে বলবা ব্লাডের আপেক্ষিক গুরুত্ব কত ছিল? ব্লাডের আপেক্ষিক গুরুত্ব কত ছিল? আমি যদি প্লাজমার আপেক্ষিক গুরুত্ব বলি, এটা হচ্ছে 1.025। প্লাজমার আপেক্ষিক গুরুত্ব 1.025। প্লাজমার পিএইচ হচ্ছে 7.40। প্লাজমার কালার কি সবাই জানো, এটা হচ্ছে আমি ফার্স্টেই বলছিলাম হালকা হলুদ। প্লাজমার কালার হালকা হলুদ। প্লাজমার পিএইচ 7.40, প্লাজমার আপেক্ষিক গুরুত্ব 1.025। প্লাজমা হচ্ছে আমাদের দেহে 3 লিটার, আমাদের দেহে রক্ত হচ্ছে 5-6 লিটার, তার ভিতর প্লাজমাই হচ্ছে অর্ধেক। আমাদের দেহে প্লাজমা আছে 3 লিটার। তাহলে আমাদের দেহে প্লাজমা হালকা হলুদ আছে 3 লিটার, 7.40 হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, এবং 7.40 হচ্ছে পিএইচ, আর 1.205 হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। 1.25 হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। আরেকটা ব্যাপার, তোমরা কি অ্যান্টিবডির কথা শুনছো? এই অ্যান্টিবডি, যখন তুমি ধরো করোনা আক্রান্ত হয়েছো, এখন তোমার অ্যান্টিবডি লাগবে, তুমি কই থেকে অ্যান্টিবডি নিবা? করোনা থেকে সুস্থ হয়েছে এমন একজন ব্যক্তির প্লাজমা থেকে তুমি অ্যান্টিবডি কালেক্ট করে আনবা। আচ্ছা, সাউন্ড হচ্ছে কিসের? একটা মিনিট।
লেট মি চেক সাউন্ডটা কোথায় হচ্ছে। আচ্ছা, আশা করি সবকিছু ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, ধরো তোমার করোনা হয়েছে, তোমার অ্যান্টিবডি দরকার। করোনা থেকে সুস্থ হয়েছে এমন একজন ব্যক্তির প্লাজমা থেকে, করোনা থেকে সুস্থ হয়েছে এমন একজন ব্যক্তির প্লাজমা থেকে তুমি অ্যান্টিবডি আনবা, আইনা তুমি হচ্ছে সুস্থ হবা। তাহলে করোনা থেকে এই যে প্লাজমা থেকে কিন্তু অ্যান্টিবডিটা নেওয়া হয়, এই জায়গাটা একটু জানতে হবে। রক্তরসের কাজটা আমরা জানবো। এই পর্যন্ত আশা করি বোঝা গেছে। আমরা এখন রক্তরসের কাজটা জানবো। আচ্ছা, সাউন্ডটা আসলে কিসের আমি জানতাম না। আচ্ছা, আমরা একটু রক্তরসের কাজটা জানবো। প্লাজমার কাজ দেখো, প্লাজমার কাজ এটা আসলে খুবই সহজ। একটা লাইন মনে রাখবো, জাস্ট একটা। হ্যাঁ আমি অধিক, আচ্ছা তোমরা কি হাতের লেখা বুঝতে পারতেছো? সবাই একটু কমেন্ট করে বলো তো। হ্যাঁ আমি অধিক কার্বন ডাই অক্সাইড তাজা খাবো। হ্যাঁ আমি অধিক কার্বন ডাই অক্সাইড তাজা খাবো। হ্যাঁ আমি অধিক কার্বন ডাই অক্সাইড তাজা খাবো। হ্যাঁ দিয়ে হচ্ছে কি হরমোন, এনজাইম, লিপিড এগুলো পরিবহন করে রক্তরস। হরমোন, এনজাইম, লিপিড পরিবহন। কি বললাম ভাইয়া? হরমোন, এনজাইম, লিপিড পরিবহন। তাহলে হরমোন, এনজাইম, লিপিড পরিবহন করে কি? তোমরা হাতের লেখা বুঝতেছো তো? আচ্ছা, খুব কষ্টে ভাই, আহারে। আচ্ছা, হরমোন, এনজাইম, লিপিড পরিবহন, সাথে সাথে আমি দিয়ে কি? আমি দিয়ে হচ্ছে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা। আমি দিয়ে হচ্ছে আমি একটু ভালো করে লিখি, হ্যাঁ আর একটু ভালো করে লেখার চেষ্টা করতেছি। অম্লক্ষারের ভারসাম্য, আর আমি এত চিল্লাই চিল্লাই বলতেছি তোমাদের তো বুঝতে পারা উচিত। অম্লক্ষারের ভারসাম্য রক্ষা। অধিক কার্বন ডাই অক্সাইড মানে রক্তরস বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড, অল্প পরিমাণ অক্সিজেন পরিবহন করে। অধিক কার্বন ডাই অক্সাইড ও অল্প অক্সিজেন পরিবহন করে। অধিক কার্বন ডাই অক্সাইড ও অল্প অক্সিজেন পরিবহন করে। কেন কি কি বললাম? রক্তরস, হরমোন, হ্যাঁ দিয়ে হচ্ছে হরমোন, এনজাইম, লিপিড পরিবহন। হ্যাঁ দিয়ে হচ্ছে হরমোন, এনজাইম, লিপিড পরিবহন। আমি দিয়ে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা। অধিক কার্বন ডাই অক্সাইড দিয়ে হচ্ছে অধিক কার্বন ডাই অক্সাইড ও অল্প অক্সিজেন পরিবহন করে। তাজা, তা দিয়ে দুইটা শব্দ আছে। রক্তের তারল্য, রক্তের তারল্য, রক্তের তারল্য ও দেহের তাপমাত্রা। রক্তের তারল্য ও দেহের তাপের সমতা, তাপমাত্রা ঠিক বলা ঠিক হবে না, দেহের তাপের সমতা রক্ষা করে। দেহের তাপের সমতা রক্ষা করে। দেহের তাপের সমতা রক্ষা করে। তাহলে কি কি বললাম? রক্তের তারল্য, দেহের তাপের সমতা রক্ষা করে। যা দিয়ে কি ভাইয়া? যা দিয়ে হচ্ছে রক্ত জমাট বাঁধার উপাদান পরিবহন করে। আমাদের ব্লাড ক্লটিং ফ্যাক্টর যেগুলো আছে ওইগুলো পরিবহন করে। রক্ত জমাট বাঁধার উপাদান পরিবহন করে। রক্ত জমাট বাঁধার উপাদান পরিবহন। তাহলে যা দিয়ে হচ্ছে রক্ত জমাট বাঁধার উপাদান পরিবহন। তাহলে খেয়াল করো, হরমোন, এনজাইম, লিপিড পরিবহন, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা, অধিক কার্বন ডাই অক্সাইড, অল্প অক্সিজেন পরিবহন, রক্তের তারল্য, দেহের তাপের সমতা রক্ষা করে, রক্ত জমাট বাঁধার উপাদান পরিবহন করে। খ দিয়ে কি বলতো? খ দিয়ে হচ্ছে খাদ্য সার, আর বতে হচ্ছে বর্জ্য পদার্থ। খতে খাদ্য সার আর বতে হচ্ছে বর্জ্য পদার্থ। তাহলে খাদ্য সার ও বর্জ্য পদার্থ পরিবহন করে। খাদ্য সার ও বর্জ্য পদার্থ পরিবহন করে। খাদ্য সার ও বর্জ্য পদার্থ পরিবহন করে। তাহলে একটু খেয়াল করো, হরমোন, এনজাইম, লিপিড পরিবহন করে। হ্যাঁ দিয়ে, আমি দিয়ে হচ্ছে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে। অধিক কার্বন ডাই অক্সাইড দিয়ে হচ্ছে অধিক কার্বন ডাই অক্সাইড ও অল্প অক্সিজেন পরিবহন করে। তা দিয়ে হচ্ছে রক্তের তারল্য, দেহের তাপের সমতা রক্ষা করে। দেহে তাপের সমতা, একটা জিনিস খেয়াল করবা যে এখানে যেভাবে বলা আছে ঠিক এভাবে পড়ার চেষ্টা করবা। যেমন তুমি অম্লক্ষারের ভারসাম্য, বা একটু পরে তুমি দেখবা যে আর একটা কাজে আছে বাফার রূপে অম্লক্ষারের সমতা রক্ষা করে। তাহলে তোমাকে একটু বুঝতে হবে যে কোন কাজটা আসছে। যখন দুইটা অপশনেই থাকতে পারে, তাহলে একটু খেয়াল করতে হবে। যদি বাফার আসে তাহলে অন্য অপশন হবে, যদি অম্লক্ষারের ভারসাম্য আসে তাহলে তুমি রক্তরসের কাজ দিবা। তাহলে রক্তরসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এরা বেশি বেশি কার্বন ডাই অক্সাইড পরিবহন করে।
আর অল্প পরিমাণ অক্সিজেন পরিবহন করে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এরা বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড এবং অল্প পরিমাণ অক্সিজেন পরিবহন করে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমরা রক্তরসের কাজগুলো বুঝতে পারলাম কিনা সবাই একটু কমেন্ট করে বলো তো। রক্তরসের কাজগুলো আমি কিন্তু একটুবার জিজ্ঞেস করব, সবাই এমন হবে এখন পড়ে ফেলবা বা এই কোন ওয়ার্ডে কি এখনই একটু মুখস্থ করে ফেলো, আমি একটু পরে তোমাদের জিজ্ঞেস করবো এটা। আচ্ছা ঠিক আছে, আমাদের রক্তের উপর এক্সাম কিন্তু 19 তারিখ। রক্তের উপর এক্সাম 19 তারিখ। 21 ব্যাচ দিতে পারবে, কিন্তু যারা চান্স পাইছে তারা দিতে পারবে না। যারা চান্স পাইছে, এখানে সাদিকা আছে, সাদিকা দিতে পারবে না। মুরসালিন চিল্লাফাল্লা করতেছিল, মুরসালিন দিতে পারবে না। মুরসালিন দিলেই মুরসালিন ফার্স্ট, মুরসালিন দিতে পারবে না। এই একটাও আমার ডিএমসি যেগুলো ওগুলো তো ধারে কাছেও যেন না আসে। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা মুছে দিচ্ছি না, নেক্সট পেজে যাই, দেখা যাক। আচ্ছা তাহলে আমরা এখন রক্তরসের কাজগুলা পড়ে ফেললাম, আমরা এখন একটু রক্তকণিকাতে চলে যাই। আচ্ছা হিমাটোপয়েসিস এইটা মানে কি? হিমাটো, আচ্ছা একটা মিনিট, একটু পেনটা চেঞ্জ করব। হিমাটোপয়েসিস এইটার মানে কি? হিম মানে কি? রক্ত, আর পয়েসিস মানে তৈরির প্রক্রিয়া। হিম মানে হচ্ছে হিমাটোপয়েসিস, হিমাটোপয়েসিস, হিম মানে হচ্ছে রক্ত ভাইয়া, আর পয়েসিস মানে তৈরির প্রক্রিয়া। পয়েসিস মানে তৈরির প্রক্রিয়া। তাহলে রক্তকণিকা, আসলে রক্ত দিয়ে রক্তকণিকা বোঝাচ্ছে। রক্তকণিকা তৈরির প্রক্রিয়া হচ্ছে হিমাটোপয়েসিস। হিমাটোপয়েসিস হচ্ছে রক্তকণিকা তৈরির প্রক্রিয়া। এখন রক্তকণিকার ক্ষেত্রে আমরা ফার্স্টে আরবিসি পড়বো। আমরা ফার্স্টে যেটা পড়বো সেটা হচ্ছে আরবিসি। আরবিসি, আরবিসির আরেকটা নাম কি? এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা। আরবিসি সম্পর্কে কি জানবো? দেখো আরবিসি হচ্ছে গোল, কিন্তু ঠিক গোল বলা যাবে না, এরকম দ্বি অবতল, এরকম অবতল। তাহলে আরবিসি সম্পর্কে কি বলতে পারি ভাইয়া? এটা হচ্ছে গোল, এটা হচ্ছে দ্বি অবতল, অবতল। এটা হচ্ছে চাকতির মতো, এটা হচ্ছে চাকতির মতো। তাহলে গোল এবং অবতল। অবতল মানে কি? এই যে এইরকম যে ইয়াটা, এইটা হচ্ছে অবতল। তোমরা অবতল লেন্সের নাম শুনছো বা অবতল দর্পণের নাম শুনছো। তাহলে গোল, দ্বি অবতল, চাকতির মতো এবং নমনীয় স্থিতিস্থাপক। এটা কি জিনিস? দেখো আমার কান, কানটা কি নমনীয় না? যে টানাটানি করতে পারতেছো, কান ধরে টেনে দেয়। আচ্ছা, আর কানটা কিন্তু স্থিতিস্থাপক। খেয়াল করো, আমি টাইনে এখানে রাখতেছি, আবার জায়গায় চলে যাচ্ছে। তাহলে ঠিক ওই রকম লোহিত রক্তকণিকাও নমনীয় এবং স্থিতিস্থাপক। নমনীয়, আর একটা হচ্ছে স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক। তাহলে কি কি বললাম ভাইয়া? গোল, দ্বি অবতল, চাকতির মতো, নমনীয়, স্থিতিস্থাপক। গোল, দ্বি অবতল, চাকতির মতো, নমনীয়, স্থিতিস্থাপক। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট কি? নিউক্লিয়াস বিহীন কিন্তু হিমোগ্লোবিন যুক্ত। আরবিসি হচ্ছে নিউক্লিয়াস বিহীন, নিউক্লিয়াস বিহীন আর হিমোগ্লোবিন যুক্ত। হিমোগ্লোবিন যুক্ত। আসলে এই হিমোগ্লোবিনকে জায়গা করে দিতেই আসলে নিউক্লিয়াস তার জায়গাটা হারায় ফেলছে। পরিণত আরবিসি, এটা কিন্তু পরিণত আরবিসির ক্ষেত্রে, আবারও বলতেছি পরিণত আরবিসির ক্ষেত্রে, পরিণত আরবিসি নিউক্লিয়াস বিহীন। কিন্তু আমি যদি বলতাম যে অপরিণত আরবিসি বা বাচ্চা আরবিসি বা শিশু আরবিসি, ওটা কিন্তু নিউক্লিয়াস যুক্ত ছিল, এটা নিউক্লিয়াস ছিল। তাহলে নিউক্লিয়াস বিহীন, হিমোগ্লোবিন যুক্ত। আর একটা খুব জনপ্রিয় প্রশ্ন ভাইয়া, উটের আরবিসিতে নিউক্লিয়াস থাকে কি থাকে না? উটের আরবিসিতে নিউক্লিয়াস থাকে কি না? লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস নাই, কিন্তু আমাদের আলিম স্যার বলছে, আলিম স্যার বলছে উটের আরবিসিতে, উটের আরবিসিতে, আচ্ছা আমাদের হাড় যখন কেটে যায়, আমাদের হাড় যখন কেটে যায় একটু বলো তো, রক্তটা ওই যে লাল রক্ত বের হয়, এটা কি শিরার রক্ত নাকি ধমনীর রক্ত? যে লাল রক্তটা বের হয় এটা কি শিরার রক্ত নাকি ধমনীর রক্ত? বলো। এক্সামে সেকেন্ড টাইমারদের 5 মার্ক কাটবেন কিনা? না, আসলে আমার এক্সামে কোনো ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার নাই, কারণ কেউ এখনো চান্স পায় নাই। এখনো কেউ সেকেন্ড টাইমার না, মাত্র পরীক্ষাটা দিল এখনই সেকেন্ড টাইমার বানাই দিছো, এরকম করা যাবে না। কেউ সেকেন্ড টাইমার না আমার এখানে।
20 ব্যাচ তো আর পরীক্ষা দিচ্ছে না, এখনো 20 ব্যাচ ভার্সিটি পরীক্ষা দেয় নাই, 20 ব্যাচ সেকেন্ড টাইমের হিসেবে পরীক্ষা দিচ্ছে। তুমি আমাকে বলো 21 ব্যাচের যারা, তারা এখনো ভার্সিটি পরীক্ষা দেয় না, ভার্সিটি করে সেকেন্ড টাইমের হিসেবে দিবে, ফার্স্ট টাইমের হিসেবে দিবে। এখন কেউ সেকেন্ড টাইমার না, 21 ব্যাচ 22 ব্যাচ সবাই পরীক্ষা দিতে পারবে, যারা চান্স পায় নাই মেডিকেলে তারা, এবং সবাই ফার্স্ট টাইমার আমার কাছে। আচ্ছা, রক্ত যদি লাল বেরোয় তাহলে সেটা শিরার রক্ত, রক্ত যদি একটু কালচে কালচে রক্ত বেরোয় তাহলে সেটা ধমনী রক্ত। সাধারণত ধমনী তো অনেক ডিপে থাকে, সাধারণত ধমনী কাটে না বড় সড়ো অ্যাক্সিডেন্ট না হইলে, ঠিক আছে। তাইলে রক্ত যদি তোমরা জানো যে শিরার রক্তটা একটু লাল আর ধমনীর রক্তটা হচ্ছে, সরি শিরার রক্তটা একটু কালচে, কারণ শিরার রক্তটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, দূষিত রক্ত, আর ধমনীর রক্তটা হচ্ছে লাল। ফলে তুমি রক্ত দেখে বলতে মোটামুটি আন্দাজ করা যায় যে এটা আসলে শিরার রক্ত নাকি ধমনীর রক্ত। আলিম স্যার বলছে উটার আরবিসিতে নিউক্লিয়াস থাকে, কিন্তু আমাদের আজমল স্যার আর এক কুয়া সরেশ, আর এক কাঠি সরেশ, আজমল স্যার বলছে উটার আরবিসিতে নিউক্লিয়াস থাকে না, এটা ভুল। আলিম স্যার যেটা বলছে সেটা ভুল, আজমল স্যার বলছে। কিন্তু পরীক্ষা আসলে কি করবা, পরীক্ষা যদি এরকম কোনো প্রশ্ন আসে উটের কোনটির আরবিসিতে নিউক্লিয়াস থাকে, যদি অপশনে উট থাকে তুমি চোখ বন্ধ করে উট দাগায় দিয়ে আসবা। কেন ভাইয়া? কারণটা হচ্ছে মেডিকেলে কোনো ব্ল্যাঙ্ক থাকে না, মেডিকেলে কোনো ডাবল অ্যান্সার থাকে না। এটা বলতে 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 মাথা নষ্ট হয়ে গেছে। এটা আমি যখন থেকে পড়ানো শুরু করছি তখন থেকে বলতেছি, মেডিকেলে কোনো তুপ্পলা পান না ভাই, ব্ল্যাঙ্ক যদি থাকে, যদি ডাবল থাকে, আরে ভাই যদির কথা নদীতে ফালাও, আসবে না ব্ল্যাঙ্ক বা ডাবল আনসার না। ওই চিন্তা করতে গেলে তুমি চিন্তা করো যে তোমার অপশন 4টা, তুমি যদি প্রত্যেকটা প্রশ্নে চিন্তা করো যে আমার ব্ল্যাঙ্ক আছে কিনা, প্রত্যেকটা প্রশ্নে চিন্তা করো আমার ডাবল আছে কিনা, ট্রিপল আছে কিনা, অপশন কত বেশি চিন্তা করতে হবে। তুমি চিন্তা করছো, তুমি তো 1 ঘন্টা পরীক্ষা শেষ করতে পারবা না, আগে তো পরীক্ষা 1 ঘন্টা শেষ করতে হবে। তুমি যদি সব শেষ না করতে পারো, তুমি যদি প্রত্যেকটা অপশনে ভাইবা ভাবুক হয়ে যাও, কবি হয়ে যাও, বিজ্ঞানী হয়ে যাও, ওই সময় তো নেই। ফলে ডাবল ব্ল্যাঙ্ক কিছু আসে না, যদি অপশনে উঠ থাকে উঠ দাগায় দিয়ে চলে আসবা, শেষ অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি, আশা করি এই পর্যন্ত বুঝাইতে পারছি। আরবিসি হচ্ছে গোল, দি অবতল, আরবিসি হচ্ছে এইরকম আর কি। ওয়েট ওয়েট ওয়েট, অ্যালপেনলিবে চকলেট দেখছো? অ্যালপেনলিবে চকলেট কাইন্ড অফ এরকম না, আরবিসি আসলে এরকম, গোল দিয়ে অবতল, চাকতির মতো, নমনীয় স্থিতিস্থাপক, নিউক্লিয়াসবিহীন হিমোগ্লোবিন যুক্ত। উটের আরবিসিতে নিউক্লিয়াস থাকে কিনা আমরা জানি না, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি এই পর্যন্ত আমরা এটা মুছে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এরপর চলে আসো, আমরা একটু জানতে চাই যে সংখ্যা কত। সংখ্যা আসলে এক এক জায়গায় এক এক রকম, ভ্রূণে একরকম, শিশু একরকম, পুরুষে একরকম, স্ত্রী একরকম। আরবিসি আমি যদি বলি সংখ্যা, ভ্রূণ দেহের সংখ্যা হচ্ছে 80 থেকে 90 লাখ। খেয়াল করো, যত পিচ্ছি তত আরবিসি বেশি, ভ্রূণে আরবিসি 80 থেকে 90 লাখ। যদি দেখি শিশু দেহে কত, 80-90 না, তাহলে বাকি আছে কি 60 থেকে 70, এটা হচ্ছে ভাইয়া 60 থেকে 70 লাখ। তারপর কি আছে, পুরুষে হচ্ছে 50 থেকে 54 লাখ, 50 থেকে 54 লাখ। স্ত্রী দেহে কত, মেয়েরা একটু সাইজে ছোট, নর্মালি মেয়েদের হাইট একটু কম হয় না, নর্মালি ওইভাবে আমরা চিন্তা করছি যে পুরুষের থেকে স্ত্রী দেহে হইতে পারে 44 থেকে 49 লাখ। তাহলে খেয়াল করো বেশি থেকে কমতেছে, ভ্রূণ দেহে 80 থেকে 90 লাখ, ভাইয়া ভ্রূণ দেহে 80 থেকে 90 লাখ, শিশু দেহে 60 থেকে 70 লাখ, পুরুষে 50 থেকে 54 লাখ, স্ত্রী দেহে 44 থেকে 49 লাখ, স্ত্রী দেহে 44 থেকে 49 লাখ। আরবিসির সংখ্যা যদি 50 লাখের চেয়ে 25% কম হয়, আরবিসির সংখ্যা অ্যাভারেজে কত, 50 লাখ। আরবিসির সংখ্যা অ্যাভারেজে 50 লাখ, 50 লাখের চেয়ে যদি 25% কম হয়, 25% কম হয়, সেটাকে বলে অ্যানিমিয়া, সেটাকে বলে অ্যানিমিয়া, সেটাকে বলে অ্যানিমিয়া, বা এটাকে বাংলায় বলে রক্তাল্পতা। আর যদি 50 লাখের জায়গায় 65 লাখের বেশি হয়, 65 লাখের বেশি, সেটাকে কি বলে ভাইয়া, সেটাকে বলে পলিসাইথেমিয়া, পলিসাইথেমিয়া। তাহলে 50 লাখ এভারেজে আরবিসি 25% কম হলে, 50 লাখের 25% কম হলে সেটা হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। সেটা ভাইয়া অ্যানিমিয়া বা রক্তাল্পতা। যদি 65 লাখের বেশি হয়, 50 লাখের জায়গায় 65 লাখ হয়ে গেছে, এর বেশি হলে সেটাকে বলা হয় পলিসাইথেমিয়া। এর বেশি হলে সেটাকে আমরা কি বলতেছি ভাইয়া, পলিসাইথেমিয়া। আরবিসি কই থেকে তৈরি হয়, আরবিসির উৎপত্তি কই থেকে বলো, আরবিসির উৎপত্তি কই থেকে? আরবিসির উৎপত্তি আসলে এক এক সময় এক এক জায়গা থেকে। আমরা যদি বলি একেবারে পিচ্ছি, একেবারে তোমার মানে কি বলা যায় শূন্য বয়স, জাইগোটের পর, মানে ঠিক জাইগোট না,
আসলে তোমার 3 সপ্তাহ বয়স পর্যন্ত আমরা এটা বলতে পারি, মানে মোটামুটি যেই সময় আরবিসি তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে ওই সময় থেকে 3 সপ্তাহ বয়স পর্যন্ত, একেবারে আমরা এটাকে প্রাথমিক পর্যায়ে বলতে পারি। প্রাথমিক পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে আমাদের আরবিসি তৈরি হয়েছে স্টেম সেল থেকে। এটা হচ্ছে 3 সপ্তাহ বয়স পর্যন্ত। তোমার বয়স যখন মায়ের পেটে 3 সপ্তাহ, তখন তোমার এটা তৈরি হয়েছে হচ্ছে স্টেম সেল থেকে। স্টেম সেল, আচ্ছা না, এটা কুসুমথলি থেকে, এটা এইভাবে আমরা বলি কুসুমথলি। কুসুমথলি, এটা কুসুমথলি থেকে তৈরি হয়েছে। এরপরে মাধ্যমিক পর্যায়ে, মানে 3 সপ্তাহের পরে মাধ্যমিক পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে মানে হচ্ছে 3 সপ্তাহ থেকে 6 মাস পর্যন্ত এটা তৈরি হয়েছে যকৃৎ, প্লীহা এগুলা থেকে। যকৃৎ, প্লীহা, তাহলে 3 সপ্তাহ থেকে 6 মাস বয়স পর্যন্ত এটা তৈরি হয়েছে যকৃৎ, প্লীহা থেকে। তারপর মানে শেষ পর্যায়ে আমরা যদি বলি 6 মাস থেকে সারা জীবন, তোমার বয়স যখন 6 মাস তার থেকে সারা জীবন কই থেকে তৈরি হয়েছে? তোমরা শুনছোই, এইটা সবাই জানো ভাইয়া, লাল অস্থিমজ্জা। লাল অস্থিমজ্জা। তাহলে একটা জিনিস খেয়াল করো, 6 মাসের আগে এই দায়িত্বটা কে পালন করতো? যকৃৎ, প্লীহা। কিন্তু তোমার যখন বয়স 6 মাস হয়ে গেল এই দায়িত্বটা নিয়ে নিল লাল অস্থিমজ্জা। এখন কে রাগ করলো বলো তো? রাগ করলো হচ্ছে যকৃৎ আর প্লীহা। যকৃৎ আর প্লীহা রাগ করলো যে আরে আমি এই দায়িত্বটা পালন করতেছিলাম এরে। তারপর যকৃৎ এবং প্লীহা ডিসিশন নিল যে লাল অস্থিমজ্জা যদি আরবিসি রে তৈরি করে আমি আরবিসি রে ভাঙবো। তো যখনই লাল অস্থিমজ্জা আরবিসি তৈরি করা শুরু করলো তখন আরবিসিকে মেরে ফেলার বা ভাঙার দায়িত্ব নিল হচ্ছে যকৃৎ এবং প্লীহা। তাহলে আমাদের মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ 6 মাস বয়স পর্যন্ত আমাদের আরবিসি তৈরি করে যকৃৎ, প্লীহা। কিন্তু 6 মাস বয়সের পরে যখন লাল অস্থিমজ্জার বড় মেগাক্যারিওসাইট বা এই কোষগুলা, বড় বড় সেলগুলা, এই সেলগুলা যখন হচ্ছে আরবিসি তৈরির দায়িত্ব নেয়, যখনই আরবিসি তৈরির দায়িত্বটা নিল তখন আরবিসিকে ভাঙা শুরু করলো কে? যকৃৎ এবং প্লীহা। এই জন্য তুমি দেখবা যে আরবিসিকে ভাঙে কে যদি জিজ্ঞেস করা হয় তাহলে তুমি বলবা যে যকৃৎ এবং প্লীহা আরবিসিকে ভাঙে। এবং এই লাল অস্থিমজ্জার বড় বড় যে স্টেম সেলগুলো, বড় নিউক্লিয়ার যুক্ত যে স্টেম সেলগুলো, এইগুলা থেকেই আসলে আমাদের আরবিসিটা তৈরি হয় সারা জীবন ধরে। আচ্ছা, এই যে আরবিসিটা তৈরি হয়, আরবিসি তৈরি করতে বলে কে? কেউ একজন আছে যে আসলে বলে যে আরবিসি তৈরি করতে হবে, কেউ একজন নির্দেশদাতা আছে। আচ্ছা, আরবিসি তৈরির প্রসেসের নাম কি? আমরা এই পর্যন্ত যদি হয়ে যায় মুছে দিচ্ছি, সবাই একটু বলো যে এই পর্যন্ত বোঝা গেছে কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু জানাও, তাহলে আমরা এরপরে নেক্সট টপিকে চলে যাব। 6 মাস কি ভ্রূণদেহে? হ্যাঁ, ভ্রূণদেহে 21। আচ্ছা, তোমরা যারা এখনো টেলিগ্রাম গ্রুপে জয়েন করো নাই তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা এখানে দেওয়া নাই, আমরা একটা পোস্ট দিছি, ওখানে আছে। হ্যাঁ, এরিথ্রোপয়েসিস, ইয়েস, এরিথ্রোপয়েসিস। এরিথ্রো মানে লাল আর পয়েসিস মানে তৈরির প্রক্রিয়া। এরিথ্রো মানে লাল আর পয়েসিস মানে তৈরির প্রক্রিয়া। খেয়াল করো, এরিথ্রোপয়েসিস, এরিথ্রোপয়েসিস। এরিথ্রো মানে হচ্ছে লাল আর পয়েসিস মানে হচ্ছে তৈরির প্রক্রিয়া, অর্থাৎ আরবিসি তৈরির প্রক্রিয়া। আরবিসি তৈরি হয় এরিথ্রোপয়েসিস প্রক্রিয়ায়। এই এরিথ্রোপয়েসিস বা আরবিসি তৈরির প্রক্রিয়াকে উদ্দীপিত করে এরিথ্রোপয়েটিন নামক একটা হরমোন। এরিথ্রোপয়েটিন নামক একটা হরমোন আরবিসি তৈরির প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে। এটা একটা হরমোন। এই হরমোনটা তৈরি করে কে? হরমোনটা তৈরি করা হচ্ছে বৃক্ক বা তোমার কিডনি। তোমার কিডনি থেকে এরিথ্রোপয়েটিনটা তৈরি হয়। ধরে নিচ্ছে এটা হচ্ছে তুমি, এখানে হচ্ছে তোমার কিডনিটা আছে, একটা কিডনি ধরে নাও, এটা হচ্ছে তোমার মাথা, এটা হচ্ছে হাত। ধরো হাতের এই যে তোমার একটা হাড় আছে, এখানে এই লাল অস্থিমজ্জা আছে। তো এই কিডনি থেকে এরিথ্রোপয়েটিন তৈরি হবে। কখন তৈরি হবে? যখন তুমি আসলে অনেক কষ্ট করবা। ধরো তুমি পাহাড়ে উঠতেছো, হ্যাঁ পাহাড়ে উঠতেছো, অথবা তুমি সাইক্লিং করতেছো, তুমি ব্যায়াম করতে গেছো, তুমি হচ্ছে কি বলা যায় জিমে গেছো, তখন হচ্ছে তুমি অনেক বেশি পরিশ্রম করতেছো না? যখন অনেক বেশি পরিশ্রম করা হয় তোমার দেহে বেশি বেশি অক্সিজেন লাগে, তুমি দেখবে যে বেশি বেশি নিঃশ্বাস নিচ্ছ। তুমি নিঃশ্বাস নিচ্ছ মানে কি? তোমার বেশি বেশি অক্সিজেন প্রয়োজন হচ্ছে, এই জন্য তুমি বেশি বেশি বারবার নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতেছো। এই অক্সিজেনটা তুমি নিঃশ্বাসের মাধ্যমে নিলা, কিন্তু সারা দেহে পৌঁছায় দেয় কে বলতো?
নিঃশ্বাসের মাধ্যমে তুমি অক্সিজেনটা নিলা বাতাস থেকে, এটা কোথায় গেল? ফুসফুসে। তারপরে এই অক্সিজেনটা সারা দেহে যায় কিভাবে? অক্সিজেনটা সারা দেহে নেয় হচ্ছে আরবিসি। অক্সিজেনটাকে সারা দেহে পরিবহন করে কি? আরবিসি। মানে আরবিসির প্রধান কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন। এখন তুমি আমাকে বলো, আরবিসি যদি বেশি বেশি তৈরি না হয় তাহলে অক্সিজেনটা তো ফুসফুসে রয়ে যাবে, সারা দেহে কি যাবে? তুমি যখন বেশি বেশি কাজ করবা তখন তোমার বেশি বেশি অক্সিজেন পরিবহন হবে দেহের প্রত্যেকটা কোষে। এই দেহের প্রত্যেকটা কোষে অক্সিজেনকে পৌঁছায় দেয় আরবিসি। তাহলে বেশি বেশি আরবিসি লাগবে। তাহলে যখনই বেশি বেশি আরবিসির প্রয়োজন হবে তখন এই কিডনিতে এরিথ্রোপয়েটিন হরমোনটা তৈরি হবে। এই কিডনিতে এরিথ্রোপয়েটিন হরমোনটা তৈরি হবে। বেশি বেশি এরিথ্রোপয়েটিন হরমোন তৈরি হবে, এটা রক্তের মাধ্যমে তোমার এই অস্থিমজ্জায় যাবে। অস্থিমজ্জায় যে বলবে যে বেশি বেশি আরবিসি তৈরি করো। তাহলে বেশি বেশি আরবিসি তৈরিতে উদ্দীপনা যোগায় বা বেশি বেশি আরবিসি তৈরি করতে কে বলে? এই এরিথ্রোপয়েটিন। এই এরিথ্রোপয়েটিনটা বেশি বেশি তৈরি করে বৃক্ক বা কিডনি। তারপর কিডনি থেকে এটা যায় হচ্ছে এখানে, বেশি বেশি আরবিসি তৈরি হয়। বেশি বেশি আরবিসি মানে কি? বেশি বেশি আরবিসি মানে দেহের প্রত্যেকটা কোষে বেশি বেশি অক্সিজেন, দেহের প্রত্যেকটা কোষে বেশি বেশি অক্সিজেন। তখন তুমি ঠিকঠাক কাজ করতে পারবা বা জিম করতে পারবা। এবং আলটিমেটলি যখন দেখা যায় যে এনাফ অক্সিজেন পাচ্ছ না তখন তুমি হাঁপায় যাও, তুমি আর কাজ করতে চাও না। এই যে ব্যাপারটা, আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। বোঝা গেছে না? সবাই একটু কমেন্ট করে বলো যে বোঝা গেছে কিনা। তাহলে অক্সিজেন কমে গেলে এটা বৃক্ক বুঝতে পারে বা কিডনি বুঝতে পারে। তারপর সে এরিথ্রোপয়েটিন তৈরি করে। কি তৈরি করে ভাইয়া? এরিথ্রোপয়েটিন। এই এরিথ্রোপয়েটিন রক্তের মাধ্যমে অস্থিমজ্জায় যায়। অস্থিমজ্জায় গিয়ে অস্থিমজ্জাকে বলে বেশি বেশি আরবিসি তৈরি করো, দেহের আরবিসি প্রয়োজন। তখন বেশি বেশি আরবিসি তৈরি হয়। আরবিসি বেশি বেশি অক্সিজেন পরিবহন করে। এই অক্সিজেন আমাদের দেহের প্রত্যেকটা কোষে যায় এবং আমরা সুস্থ থাকি। এটা আমাদের দেহের প্রত্যেকটা কোষে যায় এবং আমরা সুস্থ থাকি। আশা করি এই ব্যাপারটা বুঝাইতে পারছি। বুঝছো না? সবাই একটু কমেন্ট করো ভাইয়া বোঝা গেছে কিনা। আচ্ছা, বুঝতে পারছো। চলে আসো নেক্সট টপিকে। আচ্ছা, আরেকটা জিনিস, আমাদের আরবিসি যেটা, এটাকে আমরা এরিথ্রোসাইট বলি। এরিথ্রোসাইট। আচ্ছা, এই সাইটটা সি দিয়ে শুরু হয়েছে না? সি দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, আরেকটা কোষ আছে, সেটা হচ্ছে এরিথ্রোব্লাস্ট। এরিথ্রোব্লাস্ট। এই ব্লাস্ট কিন্তু বি দিয়ে শুরু হয়েছে। দুইটাই কিন্তু লোহিত রক্তকণিকা। এরিথ্রোব্লাস্টও লোহিত রক্তকণিকা, এরিথ্রোসাইটও লোহিত রক্তকণিকা। কিন্তু এটা বি দিয়ে কেন আর এটা সি দিয়ে কেন? বি আগে না? এই এরিথ্রোব্লাস্ট হচ্ছে অপরিণত। এরিথ্রোব্লাস্টটা হচ্ছে ভাইয়া অপরিণত, আর এরিথ্রোসাইটটা হচ্ছে পরিণত। এরিথ্রোসাইটটা হচ্ছে পরিণত, এই জন্য পরে, সি পরে না, এই জন্য এটার নাম হয়েছে এরিথ্রোসাইট। আর বি আগে, এই জন্য এটার নাম হয়েছে এরিথ্রোব্লাস্ট। বি আগে, এই জন্য এটার নাম হয়েছে ভাইয়া এরিথ্রোব্লাস্ট। আর এরিথ্রোসাইট সি পরে, এই জন্য এটা পরিণত। তাহলে সাইট যদি কোথাও দেখো, তুমি যদি কোথাও সাইট শব্দটা পাও, তুমি বুঝবা যে পরিণত কোনো কিছু নিয়ে কথা বলছি আমরা। কোথাও যদি ব্লাস্ট শব্দটা পাও, যে কোনো জায়গায় ব্লাস্ট, তুমি বুঝবা যে এটা অপরিণত। ক্লাস্ট যদি পাও তাহলে বুঝবা যে এটা খাদক টাইপের কিছু। ক্লাস্ট, ক্লাস্ট মানে খাদক টাইপের কিছু, ব্লাস্ট মানে অপরিণত। যদি সাইট পাও, সাইট মানে হচ্ছে পরিণত। যদি সাইট শব্দটা পাও, সাইট শব্দটা হচ্ছে ভাইয়া পরিণত। আচ্ছা, আশা করি আমি বুঝাইতে পারছি। বুঝছো? সবাই কি বুঝতেছো আমার কথা? আচ্ছা, আমি এই পর্যন্ত মুছে দিচ্ছি। আচ্ছা, স্মার্ট বোর্ড ভালো নাকি হোয়াইট বোর্ড ভালো, একটু কথা বলো তো। আচ্ছা, আজকে আমি আসলে কোনো ছবি টবি আসলে আনতে পারি নাই, আসলে একটু ব্যস্ত ছিলাম, একটা মিটিং ছিল আমার। মিটিংটা শেষ করেই তোমাদের ক্লাসে জয়েন করলাম। আদারওয়াইজ আমার ইচ্ছা ছিল আরবিসির কিছু ছবি, ডাব্লিউবিসির কিছু ছবি, এই ছবিগুলো এনে দেখাতে, যেটা আজকে সম্ভব হচ্ছে না। কিন্তু ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা বইয়ের দাগানো বইয়ের পিডিএফটাও ক্লাস শেষে দেখাই দেবো। আজকে আমি পিডিএফটা অ্যাড করতে পারি নাই, যার কারণে আজকে দেখাইতে পারতেছি না। এখন থেকে আমাদের ক্লাস যেভাবে হবে, আমি ফার্স্টে তোমাকে ক্লাসটা বুঝাবো, তারপর লাস্টে এসে দাগানো বইয়ের ছবিটা তোমাকে মানে দাগানো বইয়ের যে ছবিটা, ওইটা দিয়ে তোমাকে বলে দিব যে তুমি দাগানো বই থেকে কেমনে কি পড়বা। মানে আমরা এর আগে এইচটিজি ভিডিও দিতাম, যারা গোল্ড ডিগার্সে ছিল তারা জানে যে এইচটিজি ভিডিও, আমার যারা ডিএমসিতে চান্স পেয়েছে তাদের ভিডিও মানে পোস্টগুলো দেখো, তারা সবাই বলছে ভাই এইচটিজি ভিডিওটা খুবই অভিনব ছিল। তো এবার আমরা যেহেতু স্মার্ট বোর্ডে আসছি, এইচটিজি ভিডিওটা নিয়ে আসবো হচ্ছে ক্লাসের সাথে। আমরা ফার্স্টে বোঝাবো, লাস্টে এসে দাগানো বইটা কেমনে, কই থেকে কি পড়বা, কি বাদ দিবা, সব দাগানো বই থেকে বলে দিব। এই প্রসেসটা ভালো কিনা আমাকে একটু বলো। আচ্ছা, হ্যাঁ, ডিকার্বক্সিলেশন অপরিণত বলতে কি বোঝানো? নিউক্লিয়াস থাকে। ইয়েস, এটা আমি বলতে ভুলে গেছি, যেটা অপরিণত ওইটা কিন্তু নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস থাকে, হিমোগ্লোবিন থাকে না।
আর যখন আসলে হিমোগ্লোবিন বেড়ে যায় তখন নিউক্লিয়াস কমে যেতে থাকে, হিমোগ্লোবিনকে জায়গা দিতে যেয়ে নিউক্লিয়াস কমে যায় এবং পরিণত যখন হয়ে যায় তখন দেখা যাচ্ছে হিমোগ্লোবিন চলে আসছে, নিউক্লিয়াসটা নাই হয়ে গেছে। এটা আরবিসিতে পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না। কিন্তু যদি অনুচক্রিকা বলি, তোমার থ্রোম্বোসাইট বা প্লেটিলেট, এটাই কিন্তু কখনো নিউক্লিয়াস থাকে না, লাইফের কখনো নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, এই আরবিসি কতদিন বাঁচে জানো? 120 দিন, মানে কয় মাস? 4 মাস, মানে হচ্ছে ভাইয়া 4 মাস। এই জন্য তুমি কিন্তু 4 মাস পর পর ব্লাড দিতে পারো। নর্মালি দেখবা যে 3.5-4 মাসের আগে ব্লাড দেওয়া যায় না, কেউ কিন্তু এই কাজটা করবা না। আমি একবার ভুলে 3 মাসে ব্লাড দিয়ে ফেলছিলাম, আল্লাহর রহমতে আমি 20 বারের মতো ব্লাড দিছি। তো মোটামুটি 4 মাস 3.5 মাস তার আগে যেন কেউ ব্লাড না দাও, ঠিক আছে? কারণ আমাদের ওই যে ব্লাডটা তুমি দিছো ওইটা আসলে আরবিসিটা কমপ্লিট হইতে পারে, ওই আরবিসিটা দেহে তৈরি হইতে 3-3.5 মাস সময় লাগে, 4 মাস সময় লাগে। তাহলে 120 দিন বা 4 মাস পর পর তুমি ব্লাড দিতে পারবা। আরবিসি কোথায় ধ্বংস হয় সবাই একটু কমেন্ট করে বলো, আমি কমেন্টগুলো পড়তে চাই। সবাই একটু কমেন্ট করো, আরবিসি কোথায় ধ্বংস হয়? আচ্ছা, সবাই বলতেছি স্মার্ট বোর্ড ভালো। সাদিকা বলছে ভাই আপনার ক্লাসগুলাই ভালো। সাদিকা, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। ইয়াস, যকৃৎ এবং প্লীহায় সবাই পারে। সবাই একটু লিখে নাও যে আরবিসি ধ্বংস হয় যকৃৎ এবং প্লীহায়। আমি আগেই বলেছি আরবিসি ধ্বংস হয় যকৃৎ এবং প্লীহায়। আচ্ছা, হিমোগ্লোবিনের ব্যাপারে তোমরা কি জানো যে আমাদের যে আরবিসি আছে, এই আরবিসির ওজনের, তোমার আরবিসিকে যদি তুমি ওজন করো, টোটাল যে ওজনের এইটার 33% হিমোগ্লোবিন। 33% হচ্ছে হিমোগ্লোবিন। আরবিসির ওজনের 33% হিমোগ্লোবিন। আরবিসিতে যে কঠিন পদার্থ আছে, আরবিসিতে যে কঠিন পদার্থ আছে, এই কঠিন পদার্থের 90% হচ্ছে হিমোগ্লোবিন। আরবিসিতে যে কঠিন পদার্থ আছে এইটার 90% হচ্ছে হিমোগ্লোবিন। বা আমাদের যে রক্ত, এই রক্তের তুমি 100 গ্রাম নিলা, এই রক্তের 100 গ্রামের 16 গ্রাম হিমোগ্লোবিন। এই রক্তের 100 গ্রামের 16 গ্রাম হিমোগ্লোবিন। তাহলে কি বললাম? আরবিসির ওজনের 33% হিমোগ্লোবিন। আরবিসিতে যে কঠিন পদার্থ আছে তার 90% হিমোগ্লোবিন। রক্তে 100 গ্রাম রক্ত যদি তোমার কাছে থাকে তার 16 গ্রাম হচ্ছে হিমোগ্লোবিন। একটা হিমোগ্লোবিনের সাথে কিন্তু 4টা অক্সিজেন যুক্ত হয়, তোমরা কি জানো এটা? যখন অক্সি হিমোগ্লোবিনটা তৈরি হয় তখন একটা হিমোগ্লোবিনের সাথে 4টা অক্সিজেন তৈরি হয়, একটা হিমোগ্লোবিনের সাথে 4টা অক্সিজেন যুক্ত হয়। আচ্ছা, এই যে এতক্ষণ হিমোগ্লোবিন করতেছি, হিমোগ্লোবিন জিনিসটা কি ভাইয়া? হিমোগ্লোবিন জিনিসটা কি? হিমোগ্লোবিন দুইটা জিনিস নিয়ে তৈরি, একটা হচ্ছে হিম হচ্ছে একটা রঞ্জক, আর একটা হচ্ছে ভাইয়া গ্লোবিন। এই গ্লোবিনটা একটা প্রোটিন, গ্লোবিনটা একটা সরল প্রোটিন, একটা সিম্পল প্রোটিন। গ্লোবিনটা হচ্ছে একটা সরল প্রোটিন। আর হিমে হচ্ছে আয়রন থাকে। হিমের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আয়রন থাকে আর একটা হচ্ছে রঞ্জক অংশ আছে। এই আয়রনটা ফেরিটিন হিসেবে যকৃতে জমা হয়। কি বলছি ভাইয়া? এই আয়রনটা ফেরিটিন হিসেবে যকৃতে জমা হয়। আর এই রঞ্জকই হচ্ছে বিলিরুবিন, বিলিভার্ডিন, এগুলা। যেমন এই বিলিরুবিন, এই রঞ্জকটাই হচ্ছে ধরে নিচ্ছি বিলিরুবিন। এই বিলিরুবিনের কালার কি বলো? বিলিরুবিনের কালার হচ্ছে ভাইয়া হলুদ। তাহলে হিম হচ্ছে আয়রন আর রঞ্জক দিয়ে তৈরি। আয়রনটা হচ্ছে ফেরিটিন হিসেবে যকৃতে জমা হয়, আর রঞ্জকটা হচ্ছে বিলিরুবিন। তোমার যখন মূত্র হলুদ হয় এটা আসলে বিলিরুবিনের জন্যই কিন্তু মূত্রটা আসলে হলুদ হয়। এবং এই বিলিরুবিনটা প্রস্রাবের মধ্য দিয়ে তোমার দেহের বাইরে চলে যায়। তাহলে আয়রন হচ্ছে ফেরিটিন হিসেবে যকৃতে জমা থাকে, আর রঞ্জকটা হচ্ছে বিলিরুবিন যেটা আসলে হলুদ। আচ্ছা, গ্লোবিনটা হচ্ছে একটা সরল প্রোটিন। গ্লোবিনটা হচ্ছে কি ভাইয়া? একটা সরল প্রোটিন। হ্যাঁ, বিলিভার্ডিন হচ্ছে, ইয়াস, ঠিক আছে। আচ্ছা, আমার আজকে ক্লাস করায় বেশ ভালো লাগতেছে। এর আগে আমি ট্যাবে করাচ্ছিলাম, ঠিক আমি আরামটা পাচ্ছিলাম না। আজকে আমি ক্লাস করায় বেশ আরাম পাচ্ছি, আমার বেশ ভালো লাগতেছে ক্লাস করায়। অনেকদিন পর তোমাদের সাথে বেশ সুন্দরভাবে ক্লাস করাইতে পারতেছি আর কি। আমরা এখন আরবিসির কাজটা এই পর্যন্ত কি সবার হয়ে গেছে? এ পর্যন্ত সবার হয়ে গেছে? সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে বলো। তাহলে আমরা আরবিসির কাজে চলে আসব। তাহলে আমরা ভাইয়া আরবিসির কাজে চলে আসব।
হ্যাঁ, ক্লাসগুলো রেকর্ডেড পাবা। ইয়েস আব্রাহাম, ক্লাসগুলো রেকর্ডেড পাবা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি আসলে পক্স থেকে সেরে উঠছি, সো সব মিলায় আসলে পক্সের কারণেও বেশ অসুস্থ ছিলাম, আর রোজা চলতেছে তোমরা জানো, যার কারণে আমি একটু অলস মানুষ, যার কারণে একটু কষ্ট হচ্ছে, কিন্তু ইনশাল্লাহ ভাল লাগতেছে, আমার অনেক ভাল লাগতেছে, আমি এনজয় করতেছি আমার ক্লাসটা। আমি যখন ক্লাস এনজয় করি তখন আমার মনে হয় যে না, আমার স্টুডেন্টরা হয়তো এনজয় করতেছে বিষয়টা, কিন্তু আমি যখন ক্লাসটা এনজয় না করি তখন আমার মনে হয় যে আমার স্টুডেন্টরা এটা এনজয় করবে না। আমি নিজে এনজয় না করলে আমার স্টুডেন্টরা কেন কীভাবে এনজয় করবে এটা? ঠিক আছে, আমি যদি আরবিসির কাজটা তোমাকে জানাইতে চাই, আরবিসির কাজ আমরা কাজ শিখবো এখন। আরবিসির কাজের ক্ষেত্রে আমাদের মনে আছে রক্তরস অধিক কার্বন ডাই অক্সাইড অল্প অক্সিজেন পরিবহন করছিল, আরবিসি করে উল্টোটা, অক্সিজেন বেশি আর অল্প কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, অল্প কার্বন ডাই অক্সাইড পরিবহন, অক্সিজেন বেশি অল্প কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। কি বললাম? অক্সিজেন বেশি অক্সিজেন আর অল্প কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে রক্তের ঘনত্ব ও সান্দ্রতা নিয়ন্ত্রণ করে, রক্তের ঘনত্ব ও সান্দ্রতা নিয়ন্ত্রণ, রক্তের ঘনত্ব সান্দ্রতা নিয়ন্ত্রণ, বা 3 নম্বরে আমি যদি বলি বাফার রূপে রক্তের অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে বা সমতা রক্ষা করে, বাফার রূপে রক্তের অম্লক্ষারের সমতা রক্ষা করে, বাফার রূপে রক্তের অম্লক্ষারের সমতা রক্ষা করে। কি বললাম? বাফার রূপে রক্তের অম্লক্ষারের সমতা রক্ষা করে। তাহলে অক্সিজেন বেশি পরিমাণ অক্সিজেন এবং অল্প পরিমাণ, বেশি বলতে আসলে অধিকাংশ বললে খুব সুন্দর হয় এটা, হ্যাঁ, অধিকাংশ অক্সিজেন ও অল্প পরিমাণ কার্বন ডাই অক্সাইড পরিবহন, রক্তের ঘনত্ব সান্দ্রতা নিয়ন্ত্রণ, বাফার রূপে অম্লক্ষারের সমতা রক্ষা করা। এছাড়া তোমাদের যে আরবিসির যে প্লাজমা, ধরো এইটা একটা আরবিসি, এই যে একটা অ্যালপিন লিভে, এটার যে প্লাজমা ঝিল্লি আছে না, এই যে ভাইয়া এই যে প্লাজমা ঝিল্লি, এখানে একটা অ্যান্টিজেন থাকে, এখানে একটা অ্যান্টিজেন থাকে। এই অ্যান্টিজেনের উপর ভিত্তি করে কিন্তু তোমার রক্তের গ্রুপিং করা হয়। যদি এ অ্যান্টিজেন থাকে তোমার রক্তের গ্রুপ এ, যদি বি অ্যান্টিজেন থাকে তোমার রক্তের গ্রুপ বি, যদি এ বি অ্যান্টিজেন থাকে তোমার রক্তের গ্রুপ এ বি, যদি কোনো অ্যান্টিজেন না থাকে তোমার রক্তের গ্রুপ ও। তাহলে প্লাজমা ঝিল্লিতে অবস্থিত অ্যান্টিজেন, আরবিসির প্লাজমা ঝিল্লিতে যে অ্যান্টিজেনটা থাকে, প্লাজমা ঝিল্লিতে অবস্থিত অ্যান্টিজেন রক্ত গ্রুপিং এর জন্য দায়ী, রক্ত গ্রুপিং এর জন্য দায়ী। তাহলে প্লাজমা ঝিল্লিতে অবস্থিত অ্যান্টিজেন রক্ত গ্রুপিং এর জন্য দায়ী। কি বললাম ভাইয়া? প্লাজমা ঝিল্লিতে অবস্থিত অ্যান্টিজেন রক্ত গ্রুপিং এর জন্য দায়ী। আর একটা হচ্ছে রক্তে বিলিরুবিন ও বিলিভার্ডিন উৎপন্ন করে কে? আরবিসি। রক্তে বিলিরুবিন ও বিলিভার্ডিন উৎপন্ন করে কে? বিলিরুবিন ও বিলিভার্ডিন উৎপন্ন করে। রক্তে বিলিরুবিন ও বিলিভার্ডিন উৎপন্ন করে কে ভাইয়া? আরবিসি। তাহলে অধিকাংশ কার্বন ডাই অক্সাইড অল্প অক্সিজেন, রক্তের ঘনত্ব সান্দ্রতা, রক্তের ঘনত্ব সান্দ্রতা, বাফার রূপে রক্তের অম্লক্ষারের সম্যতা, কিন্তু এখানে বাফার রূপে এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ, বাফার আসলে আরবিসি দাগাবা। প্লাজমা ঝিল্লিতে অবস্থিত অ্যান্টিজেন রক্ত গ্রুপিং এর জন্য দায়ী। হ্যাঁ, রক্ত গ্রুপিং এর জন্য দায়ী কে? অ্যান্টিজেন, কিন্তু অ্যান্টিজেনটা কই থাকে? আরবিসিতে থাকে, আরবিসিতে। রক্তে বিলিরুবিন ও বিলিভার্ডিন তৈরি করে, রক্তে বিলিরুবিন ও বিলিভার্ডিন উৎপন্ন করে, রক্তে ভাইয়া বিলিরুবিন ও বিলিভার্ডিন উৎপন্ন করে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। রিশাদ বলছো ও গ্রুপে অ্যান্টিজেনিক, আমরা জটিল জায়গায় যাচ্ছি না, আমরা খুব সহজভাবে শিখতেছি। ওইটা আমরা যেদিন হচ্ছে আমরা ব্লাড গ্রুপিং পড়বো সেদিন আমরা এই জায়গায় জিনিসগুলো জানবো, ঠিক আছে রিশাদ? আচ্ছা, আমরা এখন একটু ডাব্লিউবিসি পড়বো বা লিউকোসাইট। আমরা এখন আসলে ডাব্লিউবিসি বা লিউকোসাইট পড়বো। আমরা এখন ডাব্লিউবিসি বা লিউকোসাইট পড়বো। লিউকো শব্দের অর্থ কি? লিউকো শব্দের অর্থ হচ্ছে বর্ণহীন। লিউকো শব্দের অর্থ বর্ণহীন। ডাব্লিউবিসি সম্পর্কে আমি যদি তোমাকে একটা কাজ মনে রাখতে বলি, ডাব্লিউবিসি হচ্ছে সেনাবাহিনী। ডাব্লিউবিসি হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনীর কাজ কি? বাইরের কোনো দেশ তোমার দেশে আক্রমণ করলে, বাংলাদেশে আক্রমণ করলে আমাদের সেনাবাহিনী সবার আগে ঝাঁপায় পড়বে। ডাব্লিউবিসি যে কাজটা করে সেটা হচ্ছে প্রতিরক্ষার কাজ করে। আমাদের দেহের প্রতিরক্ষার কাজ করে কে? জীবাণুর বিরুদ্ধে প্রতিরক্ষা দেয় হচ্ছে ডাব্লিউবিসি। ডাব্লিউবিসির বেশ কয়েকটা টাইপ আছে তোমরা জানো।
নিউট্রোফিল আছে, ইওসিনোফিল আছে, বেসোফিল আছে, মনোসাইট আছে, লিম্ফোসাইট আছে। এদের সবার কাজ হচ্ছে দেহের প্রতিরক্ষার কাজে অংশগ্রহণ করা। অর্থাৎ ডাব্লিউবিসি কে বলা হয় মোবাইল ডিফেন্সিভ ইউনিট। ডাব্লিউবিসি কে বলা হয় মোবাইল ডিফেন্সিভ ইউনিট। ডাব্লিউবিসি কে বলা হয় মোবাইল ডিফেন্সিভ ইউনিট বা ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী একক। ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী একক। ডাব্লিউবিসি কে বলা হয় মোবাইল ডিফেন্সিভ ইউনিট বা ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী একক। অর্থাৎ মোবাইল মানে কি? মোবাইল মানে তোমার কানে যে মোবাইল ধরে তুমি বসে আছো ওইটা? মোবাইল মানে হচ্ছে যেটা চলতে পারে সেটাকে বলা হয় মোবাইল। মোবাইল মানে চলনশীল। অর্থাৎ এরা হচ্ছে দেহের প্রত্যেকটা জায়গায় যায়। ধরো জীবাণু যেখানে আছে সেখানেই এ চলে যায়, যে জীবাণুর বিরুদ্ধে ঢিসুম ঢিসুম করে। ডাব্লিউবিসি লিউকোসাইট বর্ণহীন মোবাইল ডিফেন্সিভ ইউনিট। এই তথ্যটা সবার আগে জানতে হবে। ডাব্লিউবিসি সম্পর্কে আমরা যদি বলতে, ফার্স্টে হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিল মনে আছে? ফিল বা দানাদার যারা, তার ভিতরে নিউট্রোফিল পড়ছিলাম। নিউট্রোফিল হচ্ছে দানাদার। এছাড়া মনোসাইটের কথা মনে আছে? মনোসাইট হচ্ছে অদানাদার। তাহলে দানাদার একজন এবং অদানাদার একজন, দুইজন একটাই কাজ করে। দুইজন একটাই কাজ করে, সেটা কি ভাইয়া? ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস মানে জীবাণু যারা আছে তাদেরকে ধরে ধরে খেয়ে ফেলে। ফ্যাগোসাইটোসিস কে কে করে ভাইয়া? নিউট্রোফিল এবং মনোসাইট। তাহলে ইওসিনোফিল কি করে? ইওসিনোফিল কি করে? ইওসিনোফিল হচ্ছে রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা এবং অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে। রক্তে যে কৃমির লার্ভাটা ঢুকে, গ্রাম অঞ্চলে আসলে বাচ্চাদের ক্ষেত্রে কৃমির সংক্রমণটা খুব বেশি হয়, তাহলে রক্তে যে কৃমির লার্ভা এদেরকে ধ্বংস করে। আর হচ্ছে অ্যালার্জিক অ্যান্টিবডি, কিছু আছে অ্যান্টিবডি যারা হচ্ছে অ্যালার্জি তৈরি করে, এই অ্যালার্জিক অ্যান্টিবডিগুলো ধ্বংস করে। অ্যান্টিবডি, তাহলে অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে কে? কৃমির লার্ভা ধ্বংস করে কে? ইওসিনোফিল। তাহলে ফ্যাগোসাইটোসিস করে জীবাণুকে খেয়ে ফেলে মনোসাইট আর নিউট্রোফিল। নিউট্রোফিল, ইওসিনোফিল, আর একটা আছে বেজোফিল। ভাইয়া বেজোফিল কি কাজ করে? বেজোফিল দুইটা কাজ করে। একটা হচ্ছে হেপারিন ক্ষরণ করে, আর একটা হচ্ছে হিস্টামিন ক্ষরণ করে। হেপারিন আর একটা হচ্ছে হিস্টামিন। হিস্টামিনের নাম তোমরা সবাই শুনছো, ওষুধ। হিস্টামিন হচ্ছে একটা ওষুধ, তাই না? তাহলে ভাইয়া এই যে হেপারিন, এটা হচ্ছে রক্তের ভিতরে রক্ত যেন জমাট না বাঁধে, এই ব্যাপারটা এনশিওর করে। তুমি বলো যে তোমার দেহে সারাক্ষণ এই রক্তটা প্রবাহিত হচ্ছে এই জায়গা থেকে ওই জায়গায়, এখন এই যে রক্ত জমাট বাঁধা যায় তাহলে ঝামেলা না? তাইলে রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধা রোধ করে কে? হেপারিন। রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধা রোধ করে। রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধা রোধ করে। রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধা রোধ করে কে? হেপারিন। আর হিস্টামিন আসলে দেহের প্রতিরক্ষার কাজ করে। সোজা বাংলায় হিস্টামিনকে আমরা কি বলতে পারি? যে রোগ প্রতিরোধ করে। এটা এটা লিখতে পারো যে রোগ প্রতিরোধ করে। রোগ প্রতিরোধ করে। তাহলে খেয়াল করো, আমাদের নিউট্রোফিল আর মনোসাইট হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। নিউট্রোফিল আর মনোসাইট হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। ইওসিনোফিল কৃমির লার্ভা অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে। বেজোফিল হেপারিন আর হিস্টামিন ক্ষরণ করে। বেজোফিল রক্তনালীর ভিতরে যেন রক্ত জমাট না বাঁধে এই ব্যাপারটা এনশিওর করে। হেপারিন আর হিস্টামিন হচ্ছে রোগ প্রতিরোধ করে। তাহলে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল, মনোসাইট হয়ে গেল। আর লিম্ফোসাইট কি কাজ করে বলো? লিম্ফোসাইট কি কাজ করে? লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি কি জিনিস জানো? অ্যান্টিবডি হচ্ছে এরকম যে তুমি খুব সম্মানিত একজন ব্যক্তি, এখন ধরো তোমার কেউ এসে চর দিছে, তুমি তো তারা চর দিবা না, তাই না? তুমি দরকার হলে এমন একজনকে নিয়োগ করবা যে যাইয়া ওরে যে মারবে, তুমি তো ডিরেক্ট মারবা না। তুমি তো আর আসলে কেউ একজন চর দিছে, তুমি তো তারা চর দিবা না, তুমি আরেকজনকে নিয়োগ করবা, ঠিক আছে? বা আইন শৃঙ্খলা রাখেন, পুলিশকে যে বলবা, পুলিশ যে ওরে ধরবে। তো লিম্ফোসাইট ডিরেক্ট যুদ্ধ করে না, ওরা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। লিম্ফোসাইট ডিরেক্ট যুদ্ধ করে না, ওরা অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডি যে যুদ্ধ করে, এই অ্যান্টিবডিটা যে ভাইয়া যুদ্ধ করে। তাহলে এই কাজগুলো হয়েছে কিনা আমাকে একটু বলো, এই কাজগুলা ক্লিয়ার কিনা? আচ্ছা একটু বলো তো, তোমাদের কি বোর লাগতেছে? তোমাদের কি ক্লাস বোর লাগতেছে? ক্লাস কি শেষ করে দিব আজকের মতো? একটু বলো, ক্লাস আজকের মতো শেষ করে দিব কিনা, নাকি আমরা আর একটু যাব?
আচ্ছা, কেউ বলতেছো না, কেউ বলছো জি, কেউ বলছো হ্যাঁ, তোমরা কি কি বলছো আমি কিছুই বুঝতেছি না। সবাই একটু ঠিকঠাক বলো, সবাই একটু ঠিকঠাক বলো। অনেক ফাস্ট লিখতে হচ্ছে ভাই, হাত ব্যথা করতেছে। আর একটু চালাই, আমি ডাব্লিউবিসিটা শেষ করে দিই, কি বলো? আমি ডাব্লিউবিসিটা শেষ করে দিই। আচ্ছা আচ্ছা, আমরা ডাব্লিউবিসিটা শেষ করি, তাই তো? আচ্ছা, তোমরা লিশম্যান রঞ্জকের নাম শুনছো? লিশম্যান রঞ্জক। আচ্ছা, লিশম্যান রঞ্জক হচ্ছে একটা রঞ্জক যেটার কালার ভায়োলেট। খেয়াল করো, লিশম্যান রঞ্জক হচ্ছে একটা রঞ্জক, লিশম্যান রঞ্জক যেটার কালার হচ্ছে ভায়োলেট। ভায়োলেট মানে কি? ভায়োলেট মানে কি মেয়েরা খুব ভালো বলতে পারবে, ছেলেরা অনেকে বলতে পারবে না, কিন্তু মেয়েরা এগুলো জানে, এগুলো খুব ভালো জানে। লিশম্যান রঞ্জকের কালার হচ্ছে ভাইয়া ভায়োলেট। তো তুমি যখন আমাদের নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মনোসাইট, লিম্ফোসাইট এগুলাকে এই লিশম্যান রঞ্জকে ডুবাবা বা চুবাবা, এই ভায়োলেট কালারের ভিতর চুবাবা, তখন এক একটা এক এক কালার দেখাবে। যেমন আমি যদি বলি নিউট্রোফিল, হ্যাঁ নিউট্রোফিল এন দিয়ে লিখলাম, নিউট্রোফিল একই কালার দেখাবে, এ হচ্ছে নিউট্রাল পিঙ্ক দেখাবে। আমরা আসলে নিউট্রোফিল মনে হয় বর্ণহীন, আসলে তা না, আসলে নিউট্রাল পিঙ্ক নামে একটা কালার দেখায় নিউট্রোফিল যখন লিশম্যান রঞ্জকে এই রঞ্জকের ভিতরে রেখে চুবাবা নিউট্রোফিলকে। এবং এই নিউট্রোফিলের নিউক্লিয়াসটা হচ্ছে 2 থেকে 5 খণ্ডযুক্ত, 2 থেকে 5টা খণ্ড আছে এটার ভাইয়া, 2টা থেকে 5টা খণ্ড আছে। এরপর ইওসিনোফিল ধরো, ইওসিনোফিল কি কালার দেখাবে? ইওসিনোফিল হচ্ছে রেড কালার দেখাবে, লাল কালার দেখাবে। লাল দিয়ে লেখা উচিত ছিল, এটা ভুল হয়ে গেছে। ইওসিনোফিলের খণ্ড হচ্ছে 2টা খণ্ড আছে। বেজোফিল, বেজোফিল হচ্ছে নীল কালার দেখাবে, ব্লু কালার দেখাবে, এটারও খণ্ড হচ্ছে 2টা। বেজোফিল ব্লু কালার দেখাবে, এটারও খণ্ড হচ্ছে 2টা। মনোসাইট, লিম্ফোসাইট কোনো কালার দেখাবে না, মনোসাইট কোনো কালার দেখাবে না। এই মনোসাইটটা হচ্ছে বৃক্কের মতো বা অশ্বের খুরের মতো, ঘোড়ার খুরের মতো, বৃক্কের মতো বা অশ্বের খুরের মতো দেখতে। দেখতে কিরকম যদি বলি, এটা হচ্ছে বৃক্কের মতো বা অশ্বের খুরের মতো। তাহলে নিউট্রোফিল নিউট্রাল পিঙ্ক কালার, পিঙ্ক কালার মেয়েদের খুবই পছন্দ, কিন্তু এটা নিউট্রাল পিঙ্ক, এটা কাইন্ড অফ একেবারে কি বলা যায়, মানে কোনো রকমে পিঙ্ক। 2 থেকে 5 খণ্ড। ইওসিনোফিল লাল কালারের 2 খণ্ড ইওসিনোফিলটা। বেজোফিলটা হচ্ছে যারা ফিল তারা খণ্ডযুক্ত, খেয়াল করো। মনোসাইট হচ্ছে বৃক্কের বা অশ্বের খুরের মতো, আর লিম্ফোসাইট যেটা, লিম্ফোসাইটটা হচ্ছে অখণ্ডকায়িত। আচ্ছা, আমাকে সবাই একটু কমেন্ট করে বলো তো লিম্ফোসাইটের কাজ কি? সবাই কমেন্ট করে বলো ভাইয়া লিম্ফোসাইটের কাজ কি? আমাদের ক্লাস খুব বেশিক্ষণ হবে না, আর 5 মিনিটের মতো হতে পারে। আমি এইটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? লিম্ফোসাইটটা হচ্ছে অখণ্ডকায়িত, লিম্ফোসাইটটা অখণ্ডকায়িত। সবাই কমেন্ট করে বলো লিম্ফোসাইটের কাজ কি? আচ্ছা, রাহাত বলছে ভায়োলেট মানে হচ্ছে বেগুনি, আমি এটা জানি, তাইলে আমি কি মেয়ে? না না, যারা জানো তারা মেয়ে না, কিন্তু যারা জানো না তারা ছেলে। ইয়েস, অ্যান্টিবডি তৈরি সবাই পারে, আহারে সবাই পারে, শুধু আমি পারি না। আচ্ছা ঠিক আছে, এটা তোমরা কি জানো ডাব্লিউবিসির সংখ্যা কত? ডাব্লিউবিসির সংখ্যা হচ্ছে 4000 থেকে 11000, এভারেজে 4000 থেকে 11000, এভারেজে ডাব্লিউবিসির যে সংখ্যা আমরা বলতে পারি এইটা। এভারেজে না, এটা আসলে একটা রেঞ্জ। এভারেজে 7500, এভারেজে হচ্ছে 7500, এভারেজে 7500, এভারেজে। আর রেঞ্জে যদি বলি, রেঞ্জ কত? 4000 থেকে 11000, 4000 থেকে 11000। তাহলে আরবিসির সংখ্যা কত? আরবিসির সংখ্যা 50 লাখ। আর কই 11000? যদি অনুপাত বলি, আরবিসি ডাব্লিউবিসি, খেয়াল করো, আমি যদি তোমাকে এখন আরবিসি ডাব্লিউবিসির অনুপাত বলি, সেটা হবে 700:1, 700:1। তাহলে আরবিসি ডাব্লিউবিসির অনুপাত কত ভাইয়া? 700:1। রেঞ্জ হচ্ছে 4000 থেকে 11000, এভারেজে 7500। তোমরা আমাদের আজকের যে লেকচারের নোট, এটা হচ্ছে আমাদের মেডিওলজি গ্রুপে পোস্ট করবা, এবং সাথে সাথে তোমাদের ক্লাসটা কেমন লাগলো, যদি ভালো লাগে ভালো বলবা, খারাপ লাগলে খারাপ বলবা, কিন্তু আমি চাই তোমরা ক্লাসের একটা রিভিউ দাও।
আর তোমরা যারা নোট শেয়ার করবা রিভিউ দিবা এই ব্যাপারটা আমি তোমাদের বলি নাই বা বলতে ভুলে গেছি, এই 3টা ক্লাসেরই নোট প্রতিদিন শেয়ার করবা। তোমাদের 5 জনকে আমার পক্ষ থেকে ছোট্ট একটা পুরস্কার থাকবে 5 জনের জন্য। আমরা 5 জন সিলেক্ট করব যাদের নোট আর কি সবচেয়ে বেশি রিয়্যাক্ট পায় বা যাদের নোট সবচেয়ে বেশি ভালো হয়, ওভাবে আমরা সিলেক্ট করব। 5 জনের জন্য পুরস্কার আছে ছোট্ট একটু। তো এই একটা ব্যাপার। আর আরবিসি ডাব্লিউবিসির অনুপাত হচ্ছে 700:1। আচ্ছা, এই যে আমরা বললাম 7.5, এটা কতটুকু জায়গাতে? প্রতি ঘন মিলিমিটার কিউবে, বা এটা প্রতি ঘন মিলিমিটার কিউবে। প্রতি ঘন মিলিমিটার কিউবে অ্যাভারেজে 7,500 বা 4,000 থেকে 11,000। আরবিসি ডাব্লিউবিসির অনুপাত হচ্ছে 700:1। ডাব্লিউবিসি যদি বেড়ে যায় তাহলে তাকে কি বলে? ডাব্লিউবিসির সংখ্যা যে রেঞ্জ আছে, এই যে রেঞ্জ অ্যাভারেজে 7,500 বা 11,000 পর্যন্ত থাকতে পারে, এর থেকে বেড়ে গেলে তাকে কি বলে? লিউকোসাইটোসিস। এটা যদি বেড়ে যায়, ডাব্লিউবিসির পরিমাণ বেড়ে যায়, সেটাকে বলা হয় লিউকোসাইটোসিস। ডাব্লিউবিসির পরিমাণ বেড়ে গেলে সেটাকে বলা হয় লিউকোসাইটোসিস। আর ডাব্লিউবিসির পরিমাণ যদি কমে যায়, ডাব্লিউবিসির পরিমাণ যদি কমে যায় সেটাকে বলা হয় লিউকোপেনিয়া। লিউকোপেনিয়া, লিউকোপেনিয়া। আর একটা আছে ভাইয়া লিউকেমিয়া। এই কথাটাও তোমরা অনেকেই শুনছো, লিউকেমিয়া শব্দটা। দেখো, লিউকেমিয়া, লিউকেমিয়াটা হচ্ছে ভাইয়া ব্লাড ক্যান্সার। লিউকেমিয়াটা কি? ব্লাড ক্যান্সার। ক্যান্সারের ভিতর সবচেয়ে মারাত্মক বা জীবনঘাতী কাইন্ড অফ বলা হয় যে ব্লাড ক্যান্সার হইলে ওখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। তাহলে লিউকেমিয়াটা হচ্ছে ব্লাড ক্যান্সার। এক্ষেত্রে কিন্তু আর ডাব্লিউবিসি অস্বাভাবিক বেড়ে যায়, অস্বাভাবিক বেড়ে যায়। কারণ ব্লাড ক্যান্সার এমন একটা জীবাণু, যেই জীবাণুকে ঠেকাইতে আসলে ডাব্লিউবিসি, আমাদের দেহে যে পরিমাণ ডাব্লিউবিসি উৎপাদনের ক্ষমতা আছে তার থেকে অনেক বেশি পরিমাণ ডাব্লিউবিসি তৈরি করতে হয়, যেটা আসলে খুব কঠিন একটা কাজ। তো যার কারণে অস্বাভাবিক ডাব্লিউবিসি বেড়ে যায়, তারপরও কেন এটা ব্লাড ক্যান্সার বা এটা থেকে সুস্থ হওয়া যায় না? এর পিছনে কারণটা হচ্ছে এত বেশি, মানে এইটা এত বেশি শক্তিশালী, এই জীবাণুটা এত বেশি শক্তিশালী যে ব্লাড ক্যান্সার হইলে আমার এত ডাব্লিউবিসি তৈরি হচ্ছে, কিন্তু এই ডাব্লিউবিসিও তার সাথে পেরে ওঠে না। আর আরও একটা বড় সমস্যা হচ্ছে প্রচুর অপরিণত ডাব্লিউবিসি তৈরি হয়। মানে যখন ওরা সিগন্যাল দেয় আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থা যে আরও বেশি বেশি ডাব্লিউবিসি তৈরি করো, আমরা পারতেছি না জীবাণুর সাথে, তখন এই ডাব্লিউবিসি প্রচুর পরিমাণ অপরিণত ডাব্লিউবিসি তৈরি করে ফেলে, যে ডাব্লিউবিসি তো কাজ করতেই পারে না, উল্টা আরও মানে ঝামেলা করে। তো যার কারণে দেখা যায় যে ডাব্লিউবিসি অস্বাভাবিকভাবে বেড়ে গেলেও এটা কোনো হেল্প করে না আলটিমেটলি। ঠিক আছে? তাইলে ব্লাড ক্যান্সারটা হচ্ছে লিউকেমিয়া, ব্লাড ক্যান্সারটা হচ্ছে লিউকেমিয়া, আর এটা হচ্ছে লিউকোপেনিয়া। একটা হচ্ছে ভাইয়া লিউকোপেনিয়া, আর একটা হচ্ছে ভাইয়া লিউকেমিয়া। লিউকোপেনিয়া একটা, আর একটা হচ্ছে লিউকেমিয়া। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এটার সাথে সাথে আমাদের ডাব্লিউবিসি শেষ, অনুচক্রিকা বেশি পড়া না, অল্প একটু পড়া। একটু বলো তো অনুচক্রিকা শেষ করবো কিনা, নাকি আগামী দিন? তোমরা যা বলবা তাই, তোমরা যা বলবা তাই। আচ্ছা, নতুন বইয়ে 600:1 আছে। আচ্ছা, নতুন বই আমি আজকে দেখতেছিলাম, তো আজকে আমি এটা মিস করে গেছি কেন কারণে। আচ্ছা, নতুন বইয়ে একটা জিনিস সবসময় মনে রাখবা, যা বইয়ে আছে তাই, বইয়ে যা আছে তাই। ঠিক আছে? বইয়ে যা থাকবে তাই। কারণ এই ব্যাপারগুলা কি মেডিকেল সায়েন্সে এগুলা মোটামুটি ফিক্সড, বা এগুলো আসলে তো একটু এদিক ওদিক হয়। সবার দেহে তো একরকম অনুপাত না, কারো কারো দেহে ডাব্লিউবিসি বেশি, কারো কারো দেহে ডাব্লিউবিসি কম। ফলে এই অনুপাতগুলা তুমি চাইলে 600, মানে যদি টেকনিক্যালি বলি 600 বলতে পারো, 700 বলতে পারো, 750 বলতে পারো, কোনো